ওকে, তাহলে আমরা আমাদের চেষ্টা আর কি, মেরির আজকে প্রথম ক্লাস, যেহেতু বলেছিলাম বায়োলজি থেকে 30 মার্ক আসে, এই জন্য বায়োলজিটা যারা 30-এর মধ্যে আমরা 28-27 পাবো তারা ইনশাল্লাহ টিকে যাওয়ার চান্সটাই বেশি। যদিও একটা সাবজেক্ট দিয়ে তো কখনো টিকা যায় না, টিকতে হলে সব সাবজেক্টে একটা ভালো পারফরমেন্স করতে হয়। তো সেই জায়গা থেকে যদি আমরা প্রথমে যে অধ্যায়টা দিয়ে শুরু করছি, কেন করছি এই অধ্যায় দিয়ে প্রথমে? কারণটা হচ্ছে যে আমাদের এইটা কারো কারো সিলেবাসে আছে ফার্স্ট ইয়ার ফাইনালেই, আর প্রত্যেকের সেকেন্ড ইয়ারের একেবারে প্রি টেস্টের মধ্যে থাকবে, প্রত্যেকের সেকেন্ড ইয়ারের প্রি টেস্টের মধ্যে থাকবে এটা। তাহলে আমাদের এই জিনিসটা দরকার আছে, পরবর্তীতেও দরকার আছে, অ্যাডমিশন আমি মেডিকেল না দিলে আমার বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনও দরকার আছে। তো অধ্যায়টার নাম কি? চলন ও অঙ্গ সঞ্চালনা। জুলজির কত নাম্বার অধ্যায়? 7ম অধ্যায়, চলন এবং অঙ্গ সঞ্চালনা। ইংলিশে আমরা বলতে পারি লোকোমোশন এবং অর্গান মুভমেন্ট। লোকোমোশন এবং অর্গান মুভমেন্ট, যাই হোক ইংলিশ আমাদের লাগতেছে না। এখন প্রথমে আসো, এই যে চলন এবং অঙ্গ সঞ্চালনা করতে গেলে আমাদের কি কি লাগে, আমাদের চলাচলের জন্য কি কি লাগে এবং অঙ্গ সঞ্চালনার জন্য কি কি লাগে। তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে এই চলন এবং অঙ্গ সঞ্চালনাতে 3টা জিনিসের প্রয়োজন হয়। 3টা জিনিসের কি কি? আমি আলুর মতো গড়গড় করতাম, আমি বলতে আমরা সবাই, যদি আমাদের হাড় না থাকতো। তো ভেতরের যে হাড়টা, আমি লম্বা এতটুকু, আমার হাত এতটুকু, এটা বোঝাচ্ছে কোন হাড়? ভেতরের, যেটাকে আমরা মূলত বলি অন্তঃকঙ্কাল। তা আমরা আপাতত অন্তবহি বাদ দিই। তাহলে এই চলন এবং অঙ্গ সঞ্চালনাতে কঙ্কাল তন্ত্র কাজ করে। আবার দেখো, এই যে আমি হাত মুভমেন্ট করছি বা কথা বলছি, ঠিক আছে, তাহলে এই যে হাত মুভমেন্ট করতেছে, এই যে আমার বাইসেপটা ফুলে উঠতেছে, তাহলে এখানে কে জড়িত? পেশি। তাহলে এখানে আরেকটা জড়িত হচ্ছে পেশিতন্ত্র। পেশিতন্ত্র, মাসল সিস্টেম। এবং 3 নাম্বার হচ্ছে, যদি আমি পাগল হই তাহলে আমি অন্যদের মতো কিন্তু সবকিছু মুভমেন্ট সমানভাবে করতে পারবো না, এলোমেলো থাকবো। কাজেই এইটার সাথে কিন্তু আমার স্নায়ুতন্ত্র জড়িত আছে। যদিও এই অধ্যায়ে আমরা স্নায়ুতন্ত্র নিয়ে তেমন পড়বো না, এরপরের অধ্যায় স্নায়ুতন্ত্র, কিন্তু আমি বললাম চলন ও অঙ্গ সঞ্চালনাতে স্নায়ুতন্ত্র কিন্তু কি আছে? জড়িত আছে। ক্লিয়ার? কঙ্কালতন্ত্র বা পেশিতন্ত্র অথবা পেশি, এগুলো কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? উৎপত্তি কোথা থেকে লাভ করেছে? তাহলে এই কঙ্কালতন্ত্র এবং পেশিতন্ত্রটা উৎপত্তি লাভ করেছে আমাদের যে মায়ের পেটের মধ্যে আমরা ভ্রূণ অবস্থায় ছিলাম, সেই ভ্রূণীয় মেসোডার্ম থেকে। ভ্রূণীয় মেসোডার্ম থেকে এইটা উৎপত্তি লাভ করেছে, ভ্রূণীয় মেসোডার্ম। তাহলে এখন আমরা প্রশ্ন করতে পারি যে ভ্রূণীয় মেসোডার্ম থেকে আমাদের কি কি উৎপত্তি লাভ করেছে। তাহলে খেয়াল করো, ভ্রূণের মেসোডার্ম থেকে আমাদের বিভিন্ন অধ্যায় আছে, একবার পড়লেই চলবে জুলজির মধ্যে। তাহলে ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত অঙ্গসমূহ মনে রাখার ছন্দ। ভ্রূণীয় মেসোডার্ম থেকে কোন কোন অঙ্গগুলো আমাদের দেহে তৈরি হয়েছে সেটা আমাদের 2 অধ্যায়ের আলোকে মনে রাখার জন্য বলছি। মূল পড়াটা পাবা 9ম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা, সেখানকার মধ্যে এই বিষয়টা পাবা। তা আমরা একেবারে পড়ে ফেলি। তাহলে আমরা কি কি বলছি দেখো, ডালিমে পেরেক সংযোজন। ডালিমে পেরেক সংযোজন, ডালিমে পেরেক সংযোজন। তাহলে ডালিমের দয়াকার দিয়ে মনে রাখবা হচ্ছে ডার্মিস, ডার্মিস। আর একটা ড দিয়ে মনে রাখবা ডেন্টিন, দাঁতের একটা অংশ, সম্ভবত সবাই জানো। তাহলে ডার্মিস, ডেন্টিন। ল দিয়ে মনে রাখবা লসিকা, লসিকা। লসিকা নিয়ে তোমাদের পড়া আছে 4র্থ অধ্যায়ে। ময়কার দিয়ে মনে রাখবা মেদ টিস্যু,
এই মেদ টিস্যুর উৎপত্তি কিন্তু ভ্রূণীয় মেসোরাম থেকে। পয়কার দিয়ে মনে রাখবা পেশি। এবং আরো একটা মনে রাখতে পারো, পৌষ্টিক নালীর বহিরাবরণ। পৌষ্টিক নালীর বহিরাবরণ। রয়কার দিয়ে মনে রাখবা রেচন তন্ত্র। রেচন তন্ত্র ভালো করে বললে রেচন তন্ত্রের অধিকাংশ, মানে দুই একটা আছে ব্যতিক্রম, অলমোস্ট পুরো রেচন তন্ত্র, দুই একটা বাদ দিলে রেচন তন্ত্রের অধিকাংশ। ক দিয়ে মনে রাখবা কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র। সং দিয়ে মনে রাখবা সংবহন তন্ত্র। উন্তস্থ জহকার দিয়ে মনে রাখবো আমরা যোজক কলা। বর্গীয় জ দিয়ে জননতন্ত্র এবং দন্ত ন দিয়ে নটোকর্ড। নটোকর্ড। তাহলে এগুলো আমরা এক একটা এক এক অধ্যায়ে পড়ি, সবগুলোই জিওলজির মধ্যে, ডেফিনেটলি মেসোরামটাই জিওলজির মধ্যে, কিন্তু এক একটা এক এক অধ্যায়ে পড়ি। যেমন দেখো আমরা নটোকর্ড এটা প্রথম অধ্যায়ের মধ্যে পড়েছো, জনন আমরা নবম অধ্যায়ের মধ্যে পড়বো, যোজক কলা তোমরা 9, 10-এও পড়ে আসছো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে, ঠিক আছে। সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, লসিকা সংবহন তন্ত্র, বুঝতে পেরেছো? তো এখানে সংবহন তন্ত্র বলতে কিন্তু মূলত রক্ত সংবহন তন্ত্রটা, লসিকাও বলা যায়, এক কথায় সংবহন তন্ত্র রক্ত। তাহলে এটা আমরা চতুর্থ অধ্যায়ে পড়বো, 4-এ, অধ্যায় 4। কঙ্কাল তন্ত্র অধ্যায় 7 পড়তেছি, রেচন তন্ত্র অধ্যায় 6-এ পড়বা, পেশি 7-এর মধ্যেই পড়বা, পৌষ্টিক নালীর বহিরাবরণ অধ্যায় 3-এর মধ্যে পড়েছো। পৌষ্টিক নালী মানে কি? পরিপাক নালী। তারপরে মেড টিস্যু, টিস্যু অংশ, লসিকা 4 অধ্যায়ে পড়বা, দাঁত ওই 3য় অধ্যায়ে পড়েছো, ডেন্টিন। তো এক একটা এক এক অধ্যায়ের পড়া। তো তুমি অ্যাডমিশনে চান্স পেতে হলে তোমাকে বিভিন্ন টপিকের পড়াগুলোকে একসাথে নিয়ে আসতে হবে এখানে, অবশ্যই অবশ্যই নিয়ে আসতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো এখানে সবাই, এবং জিনিসটা খুব বেশি কঠিনও নয়, খুব বেশি কঠিনও নয়, মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আসো যাদের আমাদের ফার্স্ট ইয়ার ফাইনালে কি আছে, এই অধ্যায়টা আছে, যেমন মহিলা কলেজে আছে, ঠিক আছে। যাদের এই অধ্যায় আছে তাদেরকে একটা সিকিউ প্রশ্ন দিয়ে তারপরে আমি আবার এটার মধ্যে আসবো। একটা সিকিউ প্রশ্ন দিয়ে তোমাদের জন্য অ্যাডমিশনের শীট হবে আলাদা, শর্টকাটের মধ্যে, সর্বোচ্চ ধরো 8-10 পৃষ্ঠা, নট পাতা, পৃষ্ঠা মানে 5 পাতা। কারণ অ্যাডমিশনে সকল তথ্য পড়তে হয় না, আমরা অ্যাডমিশনের পড়ার সঠিক রুলসটা জানি না বলেই দেখা যাচ্ছে অনেকে গুলাই ফেলি, স্যার এতগুলো তথ্য, এতগুলো কিছু। এটাই সত্যি কথা। তোমাদের পরিচিত যারা দেখবা খুবই মেধাবী স্টুডেন্ট, ঠিক নাই গত বছর, এদের একটা অন্যতম কারণ হচ্ছে টিচারের, মানে টিচার চিন্তা করে স্টুডেন্ট সব পড়বে। আরে বাবা, আমি একটা টিচার, আমি এত বছর বয়সে বড়, সবকিছু মিলাই, আমি তো এক সাবজেক্টের বাইরে পড়াইতে পারতেছি না, আমার ক্যাপাসিটি এক সাবজেক্ট। ধরলাম আরেকজন আরেকটু বেশি মেধাবী, ওনার ক্যাপাসিটি 2 বা 3 সাবজেক্ট। বাংলাদেশে কোন এমন টিচার আছে যে মেডিকেলের 5টা সাবজেক্ট 5টাই উনি পড়াই? এমন আছে? বেছে বেছে 2-1টা অধ্যায় কেউ কেউ আছে, আমি দেখেছি 2-1জন আছে যারা 2-1টা অধ্যায় বেছে বেছে পড়াই, মানে ওনার ওই টপিকের প্রতি। যেমন ধরো আমার ফিজিক্সের 2-3টা অধ্যায়ের প্রতি একেবারে ইন্টার থেকে খুব ভালো দক্ষতা আছে, কিন্তু ওইটা দিয়ে তো আমি ফিজিক্সের যিনি নিয়মিত পড়াচ্ছে তার সাথে চ্যালেঞ্জ করতে পারবো না। কাজে এটাই হচ্ছে আমাদের মেইন ব্যর্থতা, যে এই কারণে আমরা এরকম পিছিয়ে পড়ি। তো তোমাদেরকে কিন্তু এই ট্রিক্স গুলো বা নিজের খাতায় রাখতে হবে, পাশাপাশি অন্য জায়গায় দিতে হবে। তো এখন আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে লিভার কার্যক্রম। বললাম যে একটা সিকিউ তোমাদেরকে খুব সুন্দর করে পড়াবো, এরপরে আমি যে পড়াইলাম তার আলোকে কতগুলো এমসিকিউ তোমরা সলভ করতে পারবা সেটাও আমরা আলোচনা করব। যদি এমন হয় যে আজকে ধর আমরা 1.5 ঘন্টা ক্লাস, এই 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে আমরা 60টা সিকিউ সলভ করেছি, 60টার মধ্যে ধরো 30টাই মেডিকেলে আসছে বা মেডিকেল বিশ্ববিদ্যালয় আসছে, নিজের মনে একটা শান্তি কাজ করবে যে 1.5 ঘন্টাটা আমার পড়া হয়েছে উইদাউট কোনো ঝামেলা ছাড়া, এবং কোনো আমাকে ছোট হইতে হয় নাই। প্রথম থেকে শুরু করার একটা মজা আছে। এই ক্লাসটা তুমি যখন অ্যাডমিশনের সময়, তখন না পারলে বাংলাদেশের প্রায় 70-80% টিচার বলবে গাধা নাকি, এতদিন কি করেছো, এই প্রিপারেশন নিয়ে মেডিকেলের জন্য কেন আসছো? মানে অন্যকে পচানোটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তুমি দেখলা সংসদের মধ্যেও কিন্তু বলেছে IMGPA 5টা সার্চ দিতে বা, এটা হয়তো অনেকেই খেয়াল করেছে, এটাই আমাদের দেশের রুলস। যাই হোক, তাহলে আমরা চলে যাচ্ছি এখন লিভার কার্যক্রম। লিভার কার্যক্রম, তারপর আবার এখানে আসবো একটা সিকিউ
মানে আমি একটু টার্গেটটা এভাবে রেখেছি কিরকম, যে আমি এমসিকিউটাই তো মেডিকেলের মেইন, তবে তোমাদের ক্ষেত্রে কিছু কিছু সিকিউ আমি দেখাই দিব। তাহলে হচ্ছে লিভার, LEVER, লিভার কার্যক্রম, লিভার কার্যক্রম। তাহলে খেয়াল করে দেখো, এই যে লিভার, কনফিউশন গুলো ক্লিয়ার করতে হবে। আমাদের কিন্তু আরো একটা আছে, LIVER, আছে না? এই লিভার মানে কি? যকৃৎ। তাহলে এই যকৃতের কাজ যখন বলবে, তখন তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যকৃতের কাজ পাপি ইবি গাভী, অথবা কি যকৃতের কাজ ছিল, আমরা দুইটা ভিন্ন ভাবে পড়েছিলাম, যে আমাদের লিপি গেল খুনির ভেতর। যারা ওই ক্লাসগুলোতে ছিল তাদের মনে আছে, সমস্যা নাই, পরবর্তীতে আবারও রিভাইজ হবে। তো এখন আমরা যে লিভার কার্যক্রমে এসেছি, সেটা মূলত কোন লিভার? সেটা হচ্ছে তোমার, মানে বইয়ের মধ্যে টপিকটা আছে রডস ও লিভার কার্যক্রম, রডস এবং লিভার কার্যক্রম, এটা আছে বইয়ের মধ্যে। তা আমি একটু তোমাদেরকে বলছি, সংজ্ঞা যেহেতু লাগবে না, এই জন্য সংজ্ঞাটা লিখিও না, তবে আমি বলে দিই, কারণ তোমাদের আইডিয়া নাই এই টপিক সম্পর্কে। যখন হাত বা পা দেহের কোনো অংশে, মানে হাত বা পা অথবা দেহের কোনো অংশ নড়াচড়া করে, আমাদের দেহের কোনো অংশ কি করতেছে? মুভমেন্ট করতেছে, নড়াচড়া করতেছে, তখন সরল যান্ত্রিক পদ্ধতিতে অস্থি এবং পেশির মধ্যে যে আন্তঃক্রিয়া ঘটে, সেটাকেই বলা হয় লিভার কার্যক্রম বা রডস এবং লিভার কার্যক্রম। আবারও বলতেছি, এই যে আমি চলাফেরা করার সময়, এই যে আমার হাত পা, বা আমি কথা বলার সময় আমার এই যে ম্যান্ডিবল নড়াচড়া করতেছে, এই সময় আমার পেশি, শুধু কি হাড় আছে এখানে নাকি পেশিও আছে? পেশি। তাহলে এই হাড় পেশির যে একটা কার্যক্রম, নিজেদের মধ্যে যে একটা আন্তঃক্রিয়া বা আন্তঃক্রিয়া, এটাকেই বলা হচ্ছে রডস এবং লিভার কার্যক্রম, মূলত লিভার কার্যক্রম বলতে পারি আমরা। তো যাই হোক, তাহলে একটা লিভারের কয়টা অংশ থাকে? প্রথমে আগে এটা বোঝাই, একটা লিভারের অংশ থাকে চারটা, মনে থাকবে? একটা লিভারের কয়টা অংশ থাকে? চারটা। তা আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য ধরো একটা কেচি এঁকে বোঝাই, তাহলে বুঝতে পারবা। কেচি আঁকলাম একটা, তাহলে ধরো কেচির এইদিকে একটা অংশ, এইদিকে একটা অংশ, হ্যাঁ, বড় করে দিচ্ছি, ওকে। তাহলে এই কেচি বলি বা কাচি বলি, এই জায়গা আমরা ধরে থাকি, ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে এই যে যেগুলো কেচির অংশ, এই জিনিসগুলোকে আমি বলতেছি কিন্তু রডস। এগুলোকে আমি কি বলছি? রডস, মানে রড। তো এগুলো তো মনে করো যে স্টেনলেস স্টিল বা কোনো কিছু দিয়ে তৈরি হয়। সেলুনে গেলে আমরা কেচি, কাপড় কাচাতে কেচি ব্যবহার করতেছি, আরো কত কিছুতে ব্যবহার করি, সেগুলো পরের বিষয়। এখন আসো, এই যে দুইটা এখানে বাহু দিয়েছে, তার মাঝখানে একটা কি আছে? সন্ধি আছে না? তাহলে এইটাকে আমরা কি বলতেছি? সন্ধি, অথবা কি বলতে পারো? জয়েন্ট, অথবা বলতে পারো ফেলক্রাম, ফেলক্রাম, সংক্ষেপে এফ মনে রাখবা, ফেলক্রাম। ওকে, এখন তুমি বলো তো, যে আমি কেচিতে কোন জায়গাতে কোনো বস্তু রেখে কাটাকাটি করব? এইখানে নাকি এইখানে? এপাশে। তাহলে এইখানে মনে করো এটা একটা কাগজ ধরি, চুল ধরি, কাপড় ধরি, যাই ধরি, তাহলে এইখানে কি আছে? এইখানে আছে হচ্ছে বস্তু। তাহলে সেই বস্তু তার কি থাকবে? ভার। আর ভারকে আমরা ইংলিশে কি বলি? লোড, লোডও বলা যায়, লোড মানে ভার। এখন আমি কেচিকে চালনার জন্য, কেচিকে চালাবো যে, সেটার জন্য আমার ইফোর্টটা কোথায় দিব? বলো, কেচি চলাচলের জন্য আমি ইফোর্টটা কোথায় দিব? এইখানে। তাহলে এই দুই জায়গায় থাকবে আমার ইফোর্ট। তুমি জাস্ট সংক্ষেপে ই মনে রাখো, ই। আমি শিখাই দিচ্ছি যে কত সহজে তুমি এটা কমপ্লিট করতে পারবা। এই জিনিসটা বুঝলা, যে এই যে একটা কেচি চালাইতে যেরকম কার্যক্রম হয় আমাদের বডিতে, আমি ধরো এই যে একটা কলম, এই কলমটাকে যে আমি তুলবো, এখানেও একটা লিভার কার্যক্রম, রডস এবং লিভার কার্যক্রম কাজ করছে, মূলত লিভার কার্যক্রম। তাহলে আমার এই জায়গাতে রড কে বলতো? আমার এই হাড়গুলো হচ্ছে রড। এখানে রড কাকে বলেছে? এই হাড়গুলোকে, মানে এখানকার লোহাগুলোকে রডস বলেছে আর কি। তাহলে আমার যখন হাতে আমি কোনো ভার তুলবো, পায়ে কোনো কিছু তুলবো, আমার এই যে গর্দানটাকে সোজা করে রেখেছি, এইখানে আমার হাড্ডিগুলো হচ্ছে কি? রডস।
আর এই যে হাড়টা ওটাকে কিভাবে কোন অ্যাঙ্গেলে, এখন দেখো যখন আমি তুলতেছি তাহলে আমার এখানে জয়েন্ট জয়েন্ট বা ফ্যালক্রাম হিসাবে কে কাজ করতেছে? কোনই। সব ক্ষেত্রে তো ওই জায়গায় কাজ করবে না, মানে মাঝখানে কাজ করতেছে না। দেখো যেমন আমি যদি দুই পায়ের আঙ্গুলের ভরে এভাবে যদি দাঁড়াই তাহলে তখন আমার জয়েন্ট কাজ করতেছে কে? ওই আঙ্গুলের ওইগুলো। আবার আমি যদি গোড়ালির ভয়ে এভাবে করে দাঁড়ানোর চেষ্টা করি তখন গোড়ালিটা কি জয়েন্টের মতো কাজ করতেছে। আর আমার এই মানে টিবিয়া ফিবুলা, ঠিক আছে, ফিমার, এগুলো আমার কি হিসাবে কাজ করতেছে? রডস, বাহু হিসাবে কাজ করতেছে। এটা চিন্তা করতে হবে। আমি যখন হাঁটুকে ভাঁজ করতেছি তখন এইখানে আমার প্যাটেলা নামক একটা অস্থি আছে, হাড়গুলো এনেছি দেখাবো তোমাদেরকে, প্যাটেলা নামক অস্থি আছে, ওইটা কাজ করতেছে। কাজেই এই জিনিসটা ধরতে পারাটাই হচ্ছে বড় বিষয়, যেখানে কোনটা রডস আর কোনটা লিভার। তাহলে লিভারের মধ্যে বা রডস এর মধ্যে এক কথায় 4টা অংশ আছে, রডসটা বাদ দিলে 3টা পাচ্ছ। ফ্লি, FLE, ফ্লি, মনে থাকবে, ফ্লি। তাহলে এর অংশগুলো কি কি স্যার? ফ্লি, FLE, ফ্লি। তোলা হয়েছে? অ্যাডমিশনের ক্লাসে তুলে নিবা। মানে পার্থক্যটা কোথায়, যে আমার যেহেতু খুব শর্টকাটের মধ্যে শেষ করতে হবে অধ্যায়গুলো, এই জন্য সাথে সাথে তুলে ফেলতে হয়। অথবা যারা কোনো কারণে যে না স্যার আমার বুঝতেই ভালো লাগতেছে, মনে হচ্ছে যে বুঝতে পারবো, তখন তুমি কিন্তু পরবর্তীতে যে আবার ক্লাসটা দেখতে হবে। অ্যাটলিস্ট আমার ক্লাসগুলোতে রেকর্ড করব, অন্য স্যারের দিনে বেসিক্যালি আমি তো থাকবো না, তো ওই স্যারের যদি কোনো রেকর্ডের ব্যবস্থা থাকে আমি মাইক টাইক দিয়ে যাবো, কিন্তু ধরো নিজের ফোন তার রেখে যাওয়া যায় না, এই আর কি একটা বিষয়। মুছে ফেলতে পারবো স্যার? তাহলে তোমাদের যাদের লেখা হয় নাই তারা শুনে ফেলো। লিভার, বাহু বা রডস, বা এটাকে বারো বলা যায়, হাড়গুলোই সাধারণত আমাদের দেহে লিভার বাহু হিসাবে কাজ করে। ঠিক আছে? পিভট, পিভটও বলা যায়, পিভট বা ফ্যালক্রাম বা সন্ধি বা জয়েন্ট, মানে বইয়ের মধ্যে দেখবা পিভট, PIVOT, পিভট লেখা আছে। তাহলে অস্থি সন্ধি যাকে, কোনটাকে? এটাকে পিভট বলতেছি, পিভট। এটা তো রডস হয়ে গেল, শেষ। ফ্যালক্রামটাকে সন্ধি, জয়েন্ট, ফ্যালক্রাম বা পিভট বলা হচ্ছে। তাহলে অস্থি সন্ধি যাকে কেন্দ্র করে, অস্থি সন্ধিগুলো যাকে কেন্দ্র করে লিভারের কার্যক্রম মানে কাজ বা কার্যক্রম পরিচালনা করে তাদেরকে বলা হয় পিভট বা ফ্যালক্রাম বা জয়েন্ট, যেটা ইচ্ছা বলো। এরপর আসো প্রচেষ্টা বা বল, প্রচেষ্টা বা বল। ঠিক আছে? তাহলে ভার সরানোর জন্য পেশি যে কাজ করে, ভার সরানোর জন্য, তাহলে দেখো যখন আমি এটাকে তুলতেছি তখন আমার এখানে কোন পেশিটা কাজ করতেছে? বাইসেপস। যখন এটাকে নামাচ্ছে তখন কে কাজ করতেছে? ট্রাইসেপস। এই যে পেশি, তাহলে কথা হচ্ছে ভার সরানোর জন্য পেশি যে কাজটা করতেছে বা যে পেশি কাজ করতেছে সেটাকে আমরা বলতেছি প্রচেষ্টা বা বল, প্রচেষ্টা বা বল। তাহলে প্রচেষ্টাকে কিন্তু আমরা বাংলাতে কি বলতেছি স্যার? বল। মানে এখানে আমি বল প্রয়োগ করবো এক কথায়, বল। এবং সবার শেষে হচ্ছে ভার বা বস্তু, লোড। তাহলে এটা হচ্ছে দেহের যে অংশের ওজন সরাতে হবে। আমি আঙ্গুলের ডগার মাধ্যমে পুরো বডির ওজনটা এখানে রাখতেছি, তাহলে দেহের যে অংশের ওজন সরাতে হবে সেটাই হচ্ছে কি? ভার। তো এটা বইয়ের মধ্যেও কেচি দিয়ে উদাহরণ দেওয়া আছে, তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে। আমি বইয়ের পিডিএফটা ফেলবো, টেনশন করিও না, তখন তুমি আরো সহজ হয়ে যাবা। তাহলে বইয়ের আমরা এখন সমাধান করতে চাচ্ছি প্রায় 1.5 পৃষ্ঠা। 1.5 পৃষ্ঠার সমাধান হবে 6 লাইনে। এই জন্য আমি কথা বেশি বললেও দেখবা যে তোমার পড়াটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে সবাই রেডি তো? 6 লাইনে আমরা এখন 1.5 পৃষ্ঠা বইয়ের কমপ্লিট করব, এবং মেডিকেল বোর্ড যে কোনো জায়গায় যত প্রশ্ন আসছে আমরা সবগুলো অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি যাচ্ছি কিসে কিসে, দেখো লিভারের প্রকারভেদ, লিভারের প্রকারভেদ তুলে নিতে পারবা, সমস্যা নাই। লিভারের প্রকারভেদ, তারপর আমি বলতেছি সংজ্ঞা দিব লিভারের সংজ্ঞা। সংজ্ঞার এখানে ব্র্যাকেটের মধ্যে মাঝে লিখে রাখলাম, কেন লিখে রাখলাম বুঝাবো, মাঝে, কারণ আমি সংজ্ঞা পুরো লিখবো না, এটা তুমি সংজ্ঞার ক্লাস করতেছো না। ওকে? আচ্ছা, এরপরে দিব হচ্ছে উদাহরণ। উদাহরণ মানে হচ্ছে আমাদের দেহের উদাহরণ, উদাহরণ মানব দেহের উদাহরণ। স্যার বইয়েরও তো বলতে পারতেন, বইয়ের কেন বলি নাই? কারণ বইয়ের মধ্যে মানব দেহ আছে, বাইরের উদাহরণ দিয়েও কম্পেয়ার করা আছে, তার মানে দুইটাই আছে। এরপরেরটা দিব উদাহরণ হচ্ছে বাহ্যিক, মানে বাইরের। উদাহরণটা দিব হচ্ছে কোন জড় বস্তুর উদাহরণ দিব, জড় বস্তুর উদাহরণ। আর লাস্ট পয়েন্টটা দিব যে এটার সুবিধা কি, এটার সুবিধা কি, মানে এই ধরনের লিভার আমাদের কি ধরনের সুবিধা দেয়। ক্লিয়ার? তাহলে প্রথম 3 লাইন আমার এটার মাধ্যমে হয়ে যাচ্ছে, প্রচুর তথ্য চলে আসবে এখানে।
তাহলে প্রথমে চলে আসি লিভারের প্রকারভেদ। লিভার কয় প্রকার? 3 প্রকার। তাহলে সবাই এভাবে শিখি আমরা, 1 2 3, 1 2 3। তাহলে আমি কিন্তু এরকম বলতে পারতেছি 1 ম। তাহলে সবাই বলি লিভার কত প্রকার? 3 প্রকার। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। আবার তোমাদেরকে আমি সহজে উচ্চারণ করাই দিব ইনশাল্লাহ, মানে তোমরাও পারবা তখন সেকেন্ড আকারে। এখন তো মিনিট আকারে যাচ্ছে, তখন সেকেন্ড আকারে আসবে। তাহলে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। এখানে একটা এক্সট্রা ইনফরমেশন গুলো মনে রাখো, এই প্রথম শ্রেণীর লিভারটা হচ্ছে সবচেয়ে কম পাওয়া যায়, তার মানে এটাকে বলা হয় সবচেয়ে দুর্লভ। আমাদের দেহে কোন শ্রেণীর লিভার সবচেয়ে কম আছে বা সবচেয়ে দুর্লভ? সবচেয়ে দুর্লভ। ওকে, রেপ হবে। ওকে, এবার আসো সংজ্ঞা। তাহলে সংজ্ঞাটা আমি যদি শুধুমাত্র বলি এফ এল ই, ফ্লি, ফ্লি, তাহলে ফ্লিটা একবার বুঝাই দিই। যে লিভার কার্যক্রমে কোথায় বলতো? মোট অংশ কয়টা? 3টা। রডস বাদ দিবা এখানে, 3টা। তাহলে কি কি আছে 3টা অংশ? বাকি এই 2টা। তাহলে যে লিভার কার্যক্রমে ইফোর্ট এবং লোডের মাঝে, যে লিভার কার্যক্রমে ইফোর্ট এবং লোডের মাঝে ফ্যালক্রাম থাকে, তাকে প্রথম শ্রেণীর লিভার বলে। দ্বিতীয় শ্রেণীরটা বলার চেষ্টা করো। যে লিভার কার্যক্রমে ফ্যালক্রাম এবং ইফোর্টের মাঝে লোড থাকে, যে লিভার কার্যক্রমে ফ্যালক্রাম এবং লোডের মাঝে ইফোর্ট থাকে। মুখস্থ করতে হবে না। এবার আসো উদাহরণ। উদাহরণটা মনে রাখো, মাথা পা বাহু। উদাহরণ কি স্যার? মাথা পা বাহু, মাথা পা বাহু, মাথা পা বাহু। তারপরে মনে রাখো কাঠে নেই, কাঠে নেই, কাঠে নেই, কাঠে নেই, ওগুলো কি আমি বলতেছি। এবং লাস্টে মনে রাখবা বল, ওজন, দ্রুত সঞ্চালন। বল, ওজন, দ্রুত সঞ্চালন। শেষ। বল, ওজন, দ্রুত সঞ্চালন। বল, ওজন, দ্রুত সঞ্চালন। বল, ওজন, দ্রুত সঞ্চালন। আসো আমরা সবাই পড়ি। লিখতে লিখতে পড়ো, মানে মনে মনে উচ্চারণ করো। দেখো এই পড়াটা কত সহজ। 1 2 3 বা 1 2 3, সবাই বলি 1 2 3। ফ্লি, মাথা পা বাহু, কাঠে নেই, বল, ওজন, দ্রুত সঞ্চালন। বল, ওজন, দ্রুত সঞ্চালন। দেখি এটা কয়েকবার বলো তো সবাই, অ্যাটলিস্ট 3-4 বার বলো। 1 2 3, ফ্লি, মাথা পা বাহু, কাঠে নেই, বল, ওজন, দ্রুত সঞ্চালন। বল, ওজন, দ্রুত সঞ্চালন। বলতে থাকো, বলতে থাকো, হয়ে যাবে। বাসায় যাওয়ার পড়ার দরকার নাই তো। আচ্ছা, তাহলে এখানে এই যে আমরা কাঠে নেই দিয়েছি, এই জায়গায় একটু মনে রাখো, কা দিয়ে হচ্ছে কাঁচি, কেচিও বলা যায়, তো বইয়ে কাঁচি দেওয়া আছে, আমরা কাঁচি দিলাম, কাঁচি। থয়কারে হচ্ছে ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি। এবং নেই দিয়ে হচ্ছে নেইল কাটার, নেইল কাটার। বুঝতে পারছি? তাহলে প্রশ্ন করতে পারে ঠেলা গাড়ি কোন শ্রেণীর লিভারের উদাহরণ, এরকম দিয়ে উদ্দীপক হতে পারে। আমি একদম প্রথম ক্লাসে এই টপিকটা কেন ধরলাম, এটাই আসার চান্সটা একটু বেশি যাদের এই অধ্যায়টা সিকিউতে আছে। বুঝতে পারছি কিনা? আর এমসিকিউতে তো অবশ্যই, এমসিকিউতে তো 100%, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এমসিকিউতে এই টপিকগুলো 100%, কারণ এখান থেকে টিচাররা জানে স্টুডেন্টরা ভুল করবে, কিন্তু আমাদের সহজ টেকনিক করলে ভুলগুলো হবে না। সবগুলো বইয়ের মধ্যে যা আছে মানে অর্ধেক হয়ে গেছে। এবার আসো, এবার আমরা পরবর্তী পয়েন্টে যাচ্ছি। তাহলে এটা আমি কালার চেঞ্জ করে ফেলি, এটারই টপিক। এখানে এবার আমার দেহের যে একদম স্পেসিফিক উদাহরণ দেওয়া আছে, যে এই জায়গা এবং এই জায়গার মধ্যে, সেটাও লিখে দেব। উদাহরণ দিলাম, সেই উদাহরণের মধ্যে তাহলে এখানে বাহু হিসাবে কে কাজ করতেছে, মানে বাহু হিসাবে কোন
হাড় বা অস্থি কাজ করতেছে সেটা আমরা পড়বো। তারপরে পড়বো হচ্ছে এখানে ফ্রি হিসাবে কোনটা কোনটা কাজ করতেছে, এফ হিসাবে কোনটা কাজ করতেছে, এল হিসাবে কোনটা কাজ করতেছে, ই হিসাবে কোনটা কাজ করতেছে। বাস, বইয়ের সমস্ত কথাগুলো এখানে চলে আসবে। 6 লাইন বলেছিলাম, 3 লাইন দিয়েছে আর 3 লাইন এখন দিচ্ছে। তাহলে একটা প্রশ্ন করতে পারে, একটু খেয়াল করো তো, আমাদের মাথার যে খুলি, এই খুলিটাকে কি বলা হয় জানো? করটিকা। আর এই পুরো মুখমণ্ডলটাকে কি বলা হয়? করটি। কি বলা হয়? করটি। মনে থাকবে? আচ্ছা, তাহলে যদি এখন একটু প্রশ্ন করি, যে কোনো একজন উত্তর দেওয়ার চেষ্টা করো, মানে এটা তোমার জ্ঞান থেকে, নিজস্ব জ্ঞান থেকে বলো তো, করটি এবং অ্যাটলাসের মধ্যে, এখন কেউ প্রশ্ন করতে পারো স্যার অ্যাটলাস কি? অ্যাটলাস হচ্ছে আমার মেরুদণ্ডের প্রথম যে হাড়টা, মেরুদণ্ড। এখানে এই যে মাথার 9, 10-এ পড়েছিলাম, 10ম অধ্যায়ে 214 নাম্বার পৃষ্ঠার মধ্যে ছিল ফোরামেন ম্যাগনাম, মনে আছে সবার? মহাবিবর। এইটার যে ছিদ্র, এই ছিদ্রের পরেই মেরুদণ্ডের যে হাড়টা থাকে, মেরুদণ্ডের যে হাড়টা থাকে সেটার নামই হচ্ছে অ্যাটলাস। এবং তুমি দেখবা যে অনেকগুলো প্রতিষ্ঠান, যেমন মনে হয় রেটিনাতে তাদের যে চিত্রের বই, সে বইটার নাম দিয়েছে কি? অ্যাটলাস। এরকম আরো অনেকগুলো আছে, মানে অ্যাটলাস দিয়ে এখানে প্রথম বোঝানো হচ্ছে বা শুরু বোঝানো হচ্ছে, এরকম আর কি। আমার এখানেও অ্যাটলাস আছে। তা আমরা হাড়গুলো টাইমের সাথে মিল রেখে অবশ্যই শেখার চেষ্টা করব, ভালোভাবেই শেখার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো, সেটা এখানে আছে। অ্যাটলাসটা আমি তোমাদেরকে কি দেখাবো। রিয়েল মানুষের তো আলাদা আলাদা প্রত্যেকটা পার্ট করে রাখা হয়েছে এখানে। তো যাই হোক, আমরা এই পার্টটা শেষ করি, তারপরে বইয়ের থেকে দেখাই। মানে একটা হচ্ছে দেখে দেখে শিখতে মজা, আর একটা বিষয় হচ্ছে শর্ট টাইমের মধ্যে শিখতে গেলে এত দেখা দেখি যাবে না, আবার মানে যত শর্টকাটে শেখা যায়। অবশ্যই পরবর্তীতে তোমাদের আরো ভালো লাগবে, কারণ কি তখন তুমি অধ্যায়টা আরো যথেষ্ট জানবে, এখন তো প্রথম জানতেছো, এই জন্য। যাক, আমরা চলে যাই। তাহলে মনে রাখবা করটি এবং অ্যাটলাসের সঞ্চালনে। তাহলে প্রশ্ন বলছিলাম যে এই যে করটি এবং অ্যাটলাসের সঞ্চালনে, বা করটি এবং অ্যাটলাসের সঞ্চালন, এটা কোন ধরনের লিভারের উদাহরণ? মাথা। তার মানে কি প্রথম শ্রেণীর লিভার। মাথার সাথে মিল পাচ্ছ না? প্রথম শ্রেণীর লিভার। এখন আমি যদি বলি এই যে কনুইকে উপরে ওঠানো বা নামানো, এগুলো কোন ধরনের? বাহু মানে কি? তৃতীয়। পায়ের ভরে দাঁড়ানো, দ্বিতীয়। পা। এইভাবে ক্লু বের করতে পারবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 30 থেকে 40টা এমসিকিউ প্রায় হয়েই গেছে। এখন শুধু আমি বইয়ের একটু উদাহরণগুলো দিয়ে দিচ্ছি। তাহলে লিখি আমরা, করটি এবং অ্যাটলাসের সঞ্চালনে, করটি ও অ্যাটলাসের সঞ্চালনে, করটি এবং অ্যাটলাসের সঞ্চালনে এখানে বাহু হিসাবে কাজ করে হচ্ছে করটি। করটি হচ্ছে বাহু হিসাবে কাজ করে, ঠিক আছে? করটি বাহু হিসাবে কাজ করে। ফ্যালক্রামটাকে, করটি এবং অ্যাটলাসের মধ্যকার সন্ধি হচ্ছে ফ্যালক্রাম হিসাবে কাজ করে। তাহলে এখানে হচ্ছে মানে ফ্যালক্রাম হচ্ছে করটি ও অ্যাটলাসের মধ্যকার সন্ধিটাই হচ্ছে ফ্যালক্রাম হিসাবে কাজ করছে। করটি এবং অ্যাটলাসের মধ্যকার সন্ধিটা ফ্যালক্রাম হিসাবে কাজ করতেছে। লোড কি? এখানে লোড কোনটা বলো তো? মাথার ওজন। লোড কি? মাথার ওজন বেশি না আমাদের? তাহলে লোড হচ্ছে মাথার ওজন। মাথার ওজন। আচ্ছা, এখন মাথাকে আমার তুলে রাখতে হলে একটু নিজে থেকে, নিজেদের মাথা দিয়ে চিন্তা করো। মাথাকে আমি সোজা রাখবো বা আমার কোনো কারণে কাত হয়ে গেল, এখানে মূলত তোমার গলার দিকের পেশি কাজ করতেছে নাকি পেছনের দিকের? একটু চিন্তা করো তো। পেছনের। তাহলে এই জায়গাতে ইফোর্ট হচ্ছে মাথার পেছনের পেশি। আলাদাভাবে পেশির নাম দেওয়া নাই, কাজে ওটাই লিখে রাখো, মাথার পেছনের পেশি। মাথার পেছনের পেশি। ক্লিয়ার? মাথার পেছনের পেশি, মাথার পেছনের পেশি। এবার চলে যায় 2 নাম্বারটাই, সেকেন্ড উদাহরণ। পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ালে, কালার ব্যবহার করছি, পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ালে, পায়ের আঙ্গুলের ডগায় যদি আমরা দাঁড়াই, তাহলে এই জায়গাতে
বাহু হিসাবে কাজ করবে কে বলতো? আমাদের দুই পা। দুই পা হচ্ছে এখানে বাহু হিসাবে কাজ করবে, দুই পা হচ্ছে এখানে বাহু হিসাবে কাজ করবে, মানে এটা বোঝাচ্ছে আর কি, দুই পা বাহু হিসাবে কাজ করবে। এরপরে তাহলে বলতো এখানে জয়েন্ট কি হবে? আঙ্গুলের সন্ধি। জয়েন্ট কি? আঙ্গুলের সন্ধি। তাহলে এখানে ফ্যালক্রাম হিসাবে কাজ করবে হচ্ছে আঙ্গুলের সন্ধি, আঙ্গুলের সন্ধি এটা। এবার বলো এখানে লোড কে? ফুল বডি, তার মানে দেহের ওজন। লোড কে বলো? দেহের ওজন। দেহের ওজন, দেহের ওজনটা হচ্ছে এখানে লোড হিসাবে কাজ করবে। আর ইফোর্ট কি বলতো? এই জায়গায় একটা পেশি কাজ করে, এই যে এই বরাবর একটা পেশি কাজ করে, মূলত এই যে এই দিকে থাকে, এটার নাম হচ্ছে কাপ পেশি। কি নাম? কাপ পেশি। ঠিক আছে, ফ দিবা, কাফ পেশি। এটা একটু মুখস্থ হলেও হতে পারে, কাপ পেশি, কাপ পেশি। কারণ যখন আমি এভাবে দাঁড়াবো তখন দেখো, মানে চাইলে তুমি ওই বসা অবস্থাতে হয়তো বা পায়ে একটু জোর দিয়ে দেখতে পারো, এইখানে একটা পেশিতে একটু টান কাজ করতেছে। মানে একবার যদি নিজের বডির সাথে ফিল করে নিতে পারো তাহলে পরবর্তীটা আর ঝামেলা হবে না। এবার আমরা চলে যাই ভাঁজ করা বাহু। ভাঁজ করা বাহু 3 নাম্বারটা লাস্ট। ভাঁজ করা বাহু, ভাঁজ করা বাহু। তাহলে এই ভাঁজ করা বাহুর ক্ষেত্রে আমার বাহু হিসাবে কাজ করছে কি? সামনের বাহু, মানে রডস হিসাবে। তাহলে বাহু হিসাবে কাজ করবে সামনের বাহু, মনে রাখবা, সামনের বাহু, সামনের বাহু। বলো এখানে ফ্যালক্রাম হিসাবে কাজ করবে কোন সন্ধি? কনুই সন্ধি। তাহলে এখানে ফ্যালক্রাম হিসাবে কাজ করতেছে কনুই সন্ধি, ফ্যালক্রাম হিসাবে কাজ করতেছে কনুই সন্ধি, কনুই সন্ধি। এবার বলো লোড হিসাবে কাজ করবে কি? লোড। তাহলে আমি কাকে তুলতেছি? সামনের অংশকে। তাহলে এখানে যদি কলমটা থাকে তাহলে কলম সহ, শুধু কলম তুললে তো হবে না, আমি যদি শুধু হাতও তুলি তাও শক্তি লাগবে না? তাহলে কলম সহ বা ওজন সহ সম্মুখ বাহু, ওজন সহ সম্মুখ বাহু। ওজন সহ সম্মুখ বাহু। আর এখানে ইফোর্টটা দিবে কে বলেছিলা? বাইসেপস, বাইসেপস। বাইসেপস কেন নাম হয়েছে কে বলতে পারবা? বাই মানে দুই, আর সেপস পড়েছিলাম প্রোসেনসেফালন, মেসেনসেফালন বা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা। তাহলে সেপস মানে কি? মাথা। তার মানে এই পেশির মাথা কয়টা? দুইটা, এই জন্য নাম হচ্ছে বাইসেপস। তাহলে এইখানকার পেশির মাথা কয়টা? তিনটা, এই জন্য নাম কি? ট্রাইসেপস। ওই নামগুলো করতে হবে, তবে এই পার্টে না, এটা অন্য পার্টে। এই 6 লাইনের মাধ্যমে বইয়ের আমরা 1.5 পৃষ্ঠা শেষ করে ফেলেছি। এখানে ওই যে বাহু মানে হচ্ছে ধরো যে রডের মতো, তো রড হিসাবে কে কাজ করতেছে? এইটা। তার মানে যেটার উপর ভর করে ওকে আমরা তুলতেছি, যেটাকে ব্যবহার করে তুলতেছি, এটাই হচ্ছে বাহু। দেখেন এটা রডস, ওটা চিন্তা। তাহলে আমি একটু বইটা দেখাই দিচ্ছি তোমাদের কাছে, তাহলে বুঝতে পারবা। Z7, হ্যাঁ, এটা অন করা আছে। লেখার কাজ শেষ করো, লেখার কাজ শেষ করো। স্যার শেষ না সবার? বাকি আছে কারো? মনে থাকবে তো? নিজেদের খাতা দেখবে, এই জন্য আর কি। আমি এদিকে রাখতেও পারতেছি তোমরা চাইলে, কিন্তু নিজেদের খাতা দেখো। আর আমি যে কথাগুলো বললাম এর বাইরে কোনো ওয়ার্ড আছে কিনা বইয়ের মধ্যে সেটা আমাকে দেখাবা, যে স্যার এর বাইরে বইয়ের মধ্যে সিঙ্গেল ওয়ার্ড আছে। তাহলে যারা বলে যে মেডিকেলে বইয়ের আসলে প্রত্যেকটা লাইন বাই লাইন দাগাই পড়তে হয়, তাদের উদ্দেশ্যে বলতেছে অবশ্যই দাগাই পড়তে হবে, কিন্তু আমি দাগাবো না। কারণ কি? আমি এখান থেকে শিখে ফেলবো। আমি দাগাবো না বলেই তো 6 লাইন আমি আধা ঘন্টা ধরে শিখতেছি। আশা করি দেখা যাবে। হ্যাঁ স্যার, লাইটটা বন্ধ করে দেন। দেখা যাচ্ছে না স্যার?
তোমাদের তো এখন তুলতে হবে না, তোমরা এখন কি করবা, যদি মানে বেশি অ্যাডমিশনের সময় হলো আমি ডাইরেক্ট বলতাম পেজ কেটে দাও, এই পেজ করা লাগবে না। এটা কি বেশি ডিস্টার্ব করতেছে এই লাইটটা? মোটামুটি তোমরা দেখতে পেলে চলবে, ক্যামেরাতে কতটুকু আসছে একটু বিভর দেখবা। ঠিক আছে, আমরা এটা একটু লাস্টের দিকে আসছি, অধ্যায়টা প্রায় 42-43 পৃষ্ঠার অধ্যায়। হ্যাঁ, যতটুকু আমরা হয়তোবা নর্মালি চিন্তা করব এতটুকু। এই যে এটাই হচ্ছে আমার রডস এবং লিভার কার্যক্রম। হ্যাঁ, একদম পেজের প্রথম থেকে আসছি, 318 নম্বর পৃষ্ঠা বইয়ের, রডস এবং লিভার কার্যক্রম, রডস এবং লিভার কার্যক্রম। ঠিক আছে স্যার, রডস এবং লিভার কার্যক্রম। তাহলে আমি এই দিকে তেমন কিছু পড়তেছি না, কারণ এটা পড়তে গেলে তো এটা তো রিডিং হয়ে গেল, দরকার নাই এটা পড়ার। তুমি এখানে দেখো লিভারের গঠন। তাহলে একটা লিভারের ক্ষেত্রে কয়টি অংশ রয়েছে পড়াইছি কিনা তোমরাই বলো? 4টি অংশ। লিভার বাহু বা রড হিসাবে যেটা কাজ করতেছে, পিভট, প্রচেষ্টা বা ইফোর্ট। পিভটটাকে আমি কি পড়াইছি? ফ্যালক্রাম। ভার, লোড, এগুলো পড়াইছি। ওকে, এবার আসো লিভারের প্রকারভেদ। পিভট, প্রচেষ্টা এবং ভারের অবস্থানের ভিত্তিতে লিভার নিচে বর্ণিত 3 রকম। তাহলে কি কি বলো? প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, পরের পৃষ্ঠা আছে তৃতীয় শ্রেণীর লিভার। সবাই খেয়াল করো যাতে প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের হয়। তাহলে প্রথম শ্রেণীর লিভারের সংজ্ঞাটা কি বলেছিলাম? ফ্লি, মানে 3টা একসাথে হয়ে গেল সংজ্ঞা। তাহলে দেখো এই ধরনের লিভারে পিভট না বলে আমি কি বলেছি? ফ্যালক্রাম। ফ্যালক্রামটি ভার এবং প্রচেষ্টার মাঝখানে অবস্থান করে। তো এর চাইতে আমি যেটা বললাম আরো সুন্দর না? যে লিভার কার্যক্রমে ভার এবং প্রচেষ্টার মাঝখানে ফ্যালক্রাম অবস্থান করে, তুমি পিভট বললে বলো, কোনো সমস্যা নেই। তুমি সন্ধি বললে বলো, তাতেও সমস্যা নেই। সেটাকেই বলা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। কাঁচি এ ধরনের লিভার, কাঠে নেই, মনে পড়তেছে? কাতে কি ছিল? কাঁচি। তাহলে কাঁচি এ ধরনের লিভার। কিন্তু মানব দেহে প্রথম শ্রেণীর লিভারটা দুর্লভ। পড়াইছি কিনা বলো? এরপর আসো, একটি উদাহরণ দেওয়া যেতে পারে। মাথার মধ্যকার সন্ধিটি পিভট। বুঝতে পারছো? ওটা ওই তোলার সময় হয়েছে আর কি, হালকা দেখে দিকে আদিকার নাই। আচ্ছা, তারপরে মাথার পেছনে অবস্থিত পেশি থেকে আসা পেশন ক্রিয়া হচ্ছে প্রচেষ্টা। তা আমাদের এত বড় লাইন পড়ার দরকার, আমি প্রচেষ্টার ওখানে দেখো মাথার পেছনে পেশি লিখে দিয়েছি, চেক করো সবাই। তারপরে ভার হচ্ছে বা ওজন, যা প্রচেষ্টার কর্মকাণ্ডকে উঁচু হয়ে থাকে, মানে ওজনের বিরুদ্ধে। তো সেক্ষেত্রে আমার ভার, মাথার ভারটাই হচ্ছে ওজন, হয়ে গেল। তাহলে এটার সুবিধা কি? প্রথম শ্রেণীর লিভারের মাধ্যমে কোন সুবিধা পাওয়া যায়? অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। তাহলে আমরা একদম প্রথমে 1 2 3 বা 1 2 3 ফ্লি, মাথা পা বাহু, কাঠে নেই, তারপরে কি বলেছিলাম? বল, ওজন, দ্রুত সঞ্চালন। অল্প বল পেয়েছো? এখন তুমি বলো এখানকার কোন লাইনটা আমি করাই নাই? কোনটা থেকে এমসিকিউ আসলে পারবা না? একটু নিজেকে চিন্তা করো। কিন্তু এইভাবে লাইন আকারে পড়তে গেলে ঝামেলা। এখানকার প্রত্যেকটা ওয়ার্ড হয়ে গেছে আমাদের পড়া, এই 6 লাইনের মধ্যে আছে, চেক করতে পারো। কনফিউশন থাকলে বলবো। অনেক সময় কি টিচার বলে তো আমরা হ্যাঁ করি, যে তুমি কনফিউশন থাকলে বলতে পারো স্যার এই লাইন আপনি বলেন নাই, এটা বলেন নাই। এই যে যখন এরকম হাবিজাবি কোনো লাইন দেয় তখন স্টুডেন্টদের মনে হয় যে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু ওই টেকনিকে যাইতে হবে। পরেরটাতে চলে যাই আমরা, দ্বিতীয় শ্রেণীর লিভার। দেখো যে লিভার কার্যক্রমে, সংজ্ঞা তো সবাই পারতেছো, কি হবে এখানে? এল, লোড মাঝখানে। তাহলে এই ধরনের লিভারে ভারের অবস্থান থাকে পিভট এবং প্রচেষ্টার মাঝখানে। কাঠে ঠেলাগাড়ি এর প্রকৃষ্ট উদাহরণ। ঠেলাগাড়ির মাঝের যে লাল, বা মানে লাল তো না আসলে, মাল বলছে, এটা খারাপ শব্দ, যে বস্তুগুলো রাখা হয়, মনে করো যে ময়লার ঠেলাগাড়ি। এখানে ঠেলাগাড়ি মানে যে আমরা ইট বহন করছি এটা চিন্তা না করে, ওই যে ঠেলে ঠেলে ময়লা নিয়ে যায়, যে বুঝতে পেরেছো কোন ঠেলাগাড়ি? ওইটা চিন্তা করলে আরো ভালো বুঝতে পারবা। যাক, ঠেলাগাড়ির মাঝে যে আমরা বস্তুগুলো রাখি, এটা হচ্ছে ওখানে কি ভারটা মাঝে থাকলো। একদিকে কি বলো? চাকা, তার মানে জয়েন্ট, আর একদিকে আমি, প্রচেষ্টা। ঠিক কিনা? তুমি যদি ওই ইটের ঠেলাগাড়ি চিন্তা করো তাও বিষয়টা অনেকটা সেম। মাঝখানে কি রাখতেছি আমরা? ভার রাখতেছি, ওইদিকে চাকা থাকতেছে, আর সামনে আমি টানতেছি। তবে এটা হচ্ছে খুব সুন্দর উদাহরণ, কারণ এটার ক্ষেত্রে শুধু সামনে একটা চাকা, সিঙ্গেল, দুইটা দাঁড়ানোর মতো থাকে, কিন্তু ওইটা যখন আমরা তুলি তখন আমার কারণে ওইটা দাঁড়ানো লাগে না। চিত্র আছে একটু পর, আমরা দেখলেই বুঝবো। ক্লিয়ার? পরের লাইনগুলো আসি।
আচ্ছা, তাহলে পিভটমুখী হয়ে গেল। পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ালে দ্বিতীয় শ্রেণীর লিভার সৃষ্টি হয়। পায়ের আঙ্গুলের ডগায় লিখেছি, পরের তিনটার মধ্যে লিখেছি অবশ্যই। তখন আঙ্গুলের সন্ধিগুলো হয় পিভট। তাহলে পিভট বা ফ্যালক্রাম কি? আঙ্গুলের সন্ধি, দেখো দেওয়া আছে। তারপরে কাপ পেশি এবং গোড়ালির টেন্ডনের প্রচেষ্টায়, তার মানে এখানে কাপ পেশিটাই হচ্ছে কি হিসাবে কাজ করতেছে? ইফোর্ট। ঠিক আছে, তারপর আমরা চলে যাচ্ছি দেখো পরের দিকে। দেহের ওজন হচ্ছে ভার, লিখাইছি কিনা বলো? ওই তুমি তো বললা দেহের সমস্ত ওজন শেষ। এ ধরনের লিভারের সাহায্যে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা যায়। তাহলে বল, ওজন, দ্রুত সঞ্চালন। তাহলে ওজনকে, বেশি ওজনকে আমরা কোন শ্রেণীর লিভারের মাধ্যমে উপরে তুলতে পারি? ধরতে পারছো কিনা তোমরা নিজেরাই বলো। ওকে, এবার আসো তৃতীয় শ্রেণীর লিভার। এই ধরনের লিভারের প্রচেষ্টা থাকে পিভট এবং ভারের মাঝখানে। তাহলে FLE, ইফোর্ট। ইফোর্ট মানে বাংলাতে প্রচেষ্টা, তাহলে ইফোর্ট থাকে এটার মাঝখানে। হয়ে গেল। উদাহরণ হিসাবে আমরা নখ কাটার যন্ত্রের, তার মানে কি নেইল কাটার, কাঠে নেই নেইল কাটার। কোনই মানুষের তৃতীয় শ্রেণীর লিভারের সংখ্যা অনেক, মূলত এটাই সবচেয়ে বেশি বলা যায়। তাহলে একটি ভাঁজ করা বাহুকে তৃতীয় শ্রেণীর লিভার বলা যায়। ভাঁজ করা বাহুকে কি বলা যায়? তৃতীয় শ্রেণীর লিভার বলা যায়। তারপরে যাই, এক্ষেত্রে কোণে রয়েছে পিভট, মানে এটা কোণই সন্ধি, সম্মুখ বাহু, বাইসেপস, রাইট? শেষ। তো তোমরা আগে পড়লে আমি এটা মিলাইতাম না, মিলাইতে আমার 5 মিনিট লাগছে, এর বেশি লাগে নাই। এখানে দেখো ওই চিত্রগুলো দেওয়া আছে, অনেক সময় এরকম চিত্র দিয়েও কিন্তু প্রশ্ন করতে পারে। কাজেই উদ্দীপকে তুমি এই চিত্রগুলো পাওয়ার চান্সটা একটু বেশি থাকে। যেই কলেজের টিচাররা তোমাদেরকে একটু আটকাতে চায় তারা এই চিত্র দিয়ে উদ্দীপক বানায়। এটা অবশ্যই সিকিউ এরও প্রশ্ন। মেডিকেলে তো আমার ওই 6 লাইনের বাইরে একটা ওয়ার্ডও পড়তে হবে না ইনশাল্লাহ। কিন্তু এখানে দেখো, আর আমি যে ইনশাল্লাহ বললাম, আমি মানে তোমাকে ঝাড়ি দিয়ে বা খুব সহজে বুঝাই ফেলতেছি বিষয়টা জন্য বলি নাই, আমি তোমাকে বইয়ের লাইন বাই লাইন পড়াই ফেলছি। দেখো এর বাইরে কোনো শব্দ নাই। তাহলে আসলে 6টা লাইন পড়তে হয়, খুব ভালো করে পড়ো, সবগুলো ওয়ার্ড হয়ে যাবে। তো এটা দেখছো, এখানে তো তুমি কাঁচি, ঠেলা গাড়ি এগুলো দেখলেই বুঝতে পারতেছো। কাঠে নেই, মাথা, পা, বাহু, শেষ। তাহলে আমরা একটা বড় প্রশ্ন বা এটা কিন্তু শিখে ফেলেছি। এখন কথা হচ্ছে আমরা যে শিখলাম তার আলোকে আমাদের এখন কি করতে হবে বলতো? একটু প্রশ্ন চর্চা করতে হবে তার আলোকে। তাহলে আসো আমরা প্রশ্ন চর্চাটা করে ফেলি, যে আমরা যে শিখলাম তার আলোকে একটু প্রশ্ন চর্চাটা আমরা করে ফেলি। দেখি আছে, প্রশ্ন একসাথে করো, প্রশ্ন চর্চা এগুলো এমন কিছু না। চলনের এটা যেমন এই চলনের এই যে দুইটা শীট, তার মানে আমাদের যে স্টুডেন্ট গুলো হচ্ছে তোমরা কি করবা, তারা এই প্রশ্নগুলো হচ্ছে আসছে। এখন এখানকার মধ্যে আমি আলাদাভাবে, এটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ, হ্যাঁ, তারপরে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগ্রি, কৃষি, হ্যাঁ, যত জায়গায় বায়োলজি থেকে প্রশ্ন আসে এক কথায় সেই প্রশ্নগুলো 4 পৃষ্ঠার মধ্যে সাজানো আছে, সবগুলোই বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। আমি তোমাদেরকে এগুলোর PDF দিয়ে দিলেই কিন্তু তোমরা সবগুলো, ইনফ্যাক্ট খুলনা ইউনিভার্সিটিতে আসছে সেটাও আছে, ইসলামী ইউনিভার্সিটি, IU, বুঝতে পেরেছ? তো এক কথায় মোটামুটি আমাদের যেগুলো আছে সেই জায়গাগুলোতে সবগুলো আছে। তবে এখানে আলাদাভাবে আমাদের কি করা নাই, আলাদাভাবে পাঠ ভিত্তিক করা নাই। পাঠ ভিত্তিক অন্য জায়গায় করা আছে, অন্য বই থেকেই কালেক্ট করা এটা। এখন আমি একটা জিনিস, কোনটার উত্তর বললে ভালো হয়তো, উত্তর আমি দেখি নাই বাবা, পরে দেখে জানাবো। কি রে, আমি ওইটা নিই নাই, দাঁড়াও, নিচ্ছি কিনা একটু দেখতে হবে। হ্যাঁ নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা একটু ওই প্রশ্নে চলে যাচ্ছি, কেমন? প্রশ্নের মধ্যে চলে যাচ্ছে, আমি তোমাদেরকে একদম সিরিয়ালে নিয়ে যাচ্ছি, যে জায়গা থেকে তোমরা প্রশ্নগুলোর অ্যান্সার দিবা এখন, একদম মেডিকেল সহ সবকিছু। যোজক কলা, তরুণাস্থি, কই রে, পেশি, হ্যাঁ পেশি, কি রে পেশির এখানে না থাকবে, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি গেল, তারপরে হচ্ছে আর্গাস্টিক পেশি,
কি রে, লিভারের প্রশ্নগুলো কই? মানে এখন হুট করে যদি আমি মেডিকেলের প্রশ্ন এখান থেকে দিয়ে দিই, একটু ডাউট কাজ করতেছে যে সবগুলো পারবা কিনা। এই যে লিভারের পরে এখানে আছে, তার মানে লিভারের প্রশ্নগুলো এই জায়গায় থাকবে। আমি একটু তোমাদেরকে দেখাই, যদিও উত্তর পাশে পাশে আছে, আমি জানি না যে তোমরা কতটুকু পারবা। যাই হোক, যেগুলো যেগুলো পারো সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করি। অনেকবার আসছে, তুমি দেখছো ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ 2বার আসছে, জগন্নাথ ইউনিভার্সিটি আসছে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি আসছে, অনেকগুলো আসছে। তরুণাস্থি কোন আবরণ দ্বারা আবৃত? সবাই বলো তো। আবরণ হলে বায়োলজিক্যাল কিওয়ার্ডসটা কি? পেরিলেমা মেমব্রেন, পেরিলেমা মেমব্রেন। তাহলে দেখো তরুণাস্থির বায়োলজিক্যাল শব্দটা কি? কন্ড্রো বা কন্ড্রিও। তাহলে পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম। তাহলে অস্থির আবরণ কি? সবাই বলি পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়াম। 2 নম্বরে আসো। অস্থির বাইরের আবরণ, ওটাই দিচ্ছে সেকেন্ডে, পেরিঅস্টিয়াম। হৃৎপিণ্ডের বাইরের আবরণ পেরিকার্ডিয়াম। জরায়ুর বাইরের আবরণ পেরিমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। তাহলে মেয়েদের জরায়ুতে 3টা লেয়ার থাকে, 3টা। তার মধ্যে তৃতীয় লেয়ারটা প্রতি মাসে, অবশ্যই বয়সন্ধিকালীন বয়সের পরে একবার একবার করে ধ্বংস হয়ে যায়, মানে ভেঙে যায়, দেহের বাইরে চলে আসে, আবার নতুন ভাবে তৈরি হয়। তাহলে এগুলোর নাম আমাদের কি হবে? এপিমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। এপিমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। হৃৎপিণ্ডের প্রাচীরেরও 3টা আলাদা এক্সট্রা লেয়ার আছে। কি কি স্যার বলো? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। মায়ো মানে মাঝখানে নয়, মায়ো মানে পেশি। ওটা চারপাশে বোঝাচ্ছে আর কি, ঠিক আছে, এটাও বলা যায়, সমস্যা নেই। মেসোমেট্রিয়ামও বলতে পারো, তবে পেরিমেট্রিয়াম বইয়ে দেওয়া আছে তাই। যাই হোক, তাহলে আমরা পরের দিকে চলে আসছি। দেখো হিউমেরাস এবং ফিমারে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়, এটা আমি পড়াই নাই, যেহেতু এখন ধরলাম না ইচ্ছা করে, 2টি কশেরুকা পড়াই নাই। তাহলে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখতেছো। হ্যাঁ, ব্যাং হাঙর পড়াই নাই এখনো, ফিমারের মস্তক পড়াই নাই, মানে এগুলো তরুণাস্থি থেকে দিচ্ছে। তারপরে টিবিয়া ফিবুলা পড়াই নাই, দাঁত চোয়াল পড়াই নাই, বলকোটর পড়াইছি। মেদ কলার অবস্থান, মেদ যদি টিস্যু কোথা থেকে উৎপত্তি বলতো তাহলে কি হতো অ্যান্সার বলতো আজকের পড়ার মন? ভ্রূণের মেসোরাম থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি শ্বাসনালী, রক্তনালী, মানে এগুলো হচ্ছে অস্থি তরুণাস্থি থেকে প্রশ্ন। তরুণাস্থি, পিঠ, হ্যাবার্সিয়ান ক্যালেন, হ্যাবার্সিয়ান নালী, বহিকর্ণ। তারপরে আসো, এই যে এখানে 2-1টা আছে, আমরা দেখি একটু। তরুণাস্থির কোষকে পারবা না? তরুণাস্থির কোষকে কি বলা হচ্ছে? তরুণাস্থির কোষকে, কোষ মানে কি? সাইট, তাহলে কন্ড্রোসাইট। অস্থির ম্যাট্রিক্স, অস্থির ম্যাট্রিক্স বা অস্থির কোষ, ম্যাট্রিক্সের কোষ আর কি, তার মানে পরিণত কোষ, অস্টিওসাইট। মানবদের সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি পড়াই নাই, পড়ালে পারতা। তারপরে আসো, অ্যান্সার দেখে তো বলার দরকার নাই। আমাদের পায়ের গোড়ালিতে কোন লিভার থাকে? সবাই বলো, না দেখে বলার চেষ্টা করো। দ্বিতীয়। পা, পা প্রশ্নে থাকলে দ্বিতীয়, ঠিক আছে কিনা? মাথা থাকলে কি প্রথম, বাহু থাকলে কি তৃতীয়। এত ঝামেলার কোনো দরকার নাই, তুমি যত অ্যান্সার আছে খুঁজে বের করো। আচ্ছা, এরপরে আসি তরুণাস্থি, অস্থির ক্যালসিয়াম, হ্যাঁ এরপরে আছে। তাহলে আমরা ওই যে মেডিকেল প্রশ্নে যাব। দেখো জৈব অজৈব তোমরা পড়েছো, ম্যাট। সাধারণ হাড় ভাঙ্গার অপর নাম, এদিকে আছে ম্যাট, হ্যাঁ। ক্যালসিফাইড তরুণাস্থি। তারপরে নিম্নের কোনটিতে, যদিও বইটা 2 বছর আগের। কিরে, প্রশ্নটা আরো কতগুলো ছিল যে, আসে নাই নাকি? না, এখান থেকে ভালো প্রশ্ন ছিল। ডেন্টাল থেকে দেখি কি কি আসছে। কবজা তরুণাস্থি। এবার তোমাদের বোর্ড প্রশ্নগুলো দেখো। স্পঞ্জি, বলো 3য় শ্রেণীর লিভারের উদাহরণ, বোর্ড প্রশ্নে চলে আসছি। কি হবে স্যার? 3য় শ্রেণীর লিভারের উদাহরণ কোনই সন্ধি, পিভট না, কোনই সন্ধি মানে কি? ফ্যালক্রাম।
তাহলে প্রশ্নটা কি করেছে দিনাজপুর বোর্ড 2020 সালে, তৃতীয় শ্রেণীর লিভার এর উদাহরণের ক্ষেত্রে মানুষের কোনই সন্ধি কি হিসাবে কাজ করে? পিভট জয়েন্ট হিসাবে কাজ করে। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক? বলো এটা। দ্বিতীয় শ্রেণীর, তার মানে মাঝে কি থাকবে এটা চিন্তা করো। এফ এল, লোড মানে কি? ভার। তাহলে ভার যেখানে মাঝখানে থাকবে ওটা দাগাই দিবা, শেষ। ভার মাঝখানে থাকলে কি দাগাই দিবা, আর কোনো কিছু দেখার তো দরকার নাই। ওকে, তারপরে যাই, ভার মাঝখানে থাকলে বাকি দুইটা তো চলে আসবে, টেনশন নাই। প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সত্যি? কোনটা হবে বলো? তাহলে এটার মাঝখানে কি চেক করবা? ফ্যালক্রাম বা পিভট, যেটাই বলো। তাহলে এখানে দেখো ফ্যালক্রাম লিখে দিয়েছে, তুমি মাঝখানে ফ্যালক্রাম যেটাতে আছে ওটা দাগাই দাও, দেখো অ্যান্সার হয়ে গেছে। এত কিছু পড়ারও দরকার নাই। কাজে এখান থেকে যত ধরনের প্রশ্ন আসবে তোমরা অবশ্যই অবশ্যই পারবা, এতটুকু আস্থা রাখতে পারো। আরো বেশ কিছু প্রশ্ন আছে, হয়তো এখানে আসে নাই, তাই লাইক দাও। বলো, এগুলো আমি ছন্দ দিয়ে দিচ্ছি তোমাদেরকে আলাদা করে। তাহলে আমরা একটা পার্ট শেষ করেছি, আর একটা পার্ট আরেকদিনের জন্য তুলে রাখলাম। ওই যে পেশি নিয়ে যে প্রশ্নগুলো আছে, পেশির তো চমৎকার কিওয়ার্ডস আছে, তোমরা জানো কিনা? মায়ো এবং সার্কোমানি পেশি, তো এরকম দিয়ে পড়লে আমরা অনেকগুলো শব্দ পেয়ে যাব, এবং একসাথে খুব অল্প সময়ের মধ্যে ভালোই পড়া যায়। কিন্তু আমাদের আজকে হাড়গুলো আগে জেনে নিতে হবে, কারণ হাড়গুলো জানলে পরবর্তীতে আমাদের প্রশ্নের অ্যান্সার গুলো করতে আরো কি হবে? সহজ হবে। কখনোই না, হাড়গুলো জানলে আরো প্রশ্নের অ্যান্সার করতে সহজ হবে। তুমি কয়টা থেকে আছো সকালে? সকালে কয়টা থেকে আছো? শরীর মনে হয় একটু দুর্বল নাকি? ওকে, তাহলে আসো আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি। পরবর্তী পার্টে গেলে আমরা একদম মানে প্রথম দিকের পার্টে আছি এক কথায়। তাহলে এখন আমরা এই পার্টগুলো বুঝবো। তাহলে সবাই আসো, কঙ্কাল। কঙ্কাল তন্ত্র যদি বলে, তাহলে এটার মধ্যে আমরা তিনটা অংশ পাবো: অন্তকঙ্কাল, বহিকঙ্কাল, স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল। স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল, তাহলে প্রথম শব্দটা কি? স্প্ল্যাং, দন্ত স বা তালেবস্য, যাই চিন্তা করো। তালেবস্য দিয়ে আমাদের আর কোন তন্ত্র? আমি রানিং পড়াচ্ছি তোমাদেরকে, শ্বসন তন্ত্র। তাহলে শ্বসন তন্ত্র কোন ধরনের কঙ্কাল নিয়ে গঠিত? এরকম প্রশ্ন করলে বলবা স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল। কারণ যাদের বই আছে চেক করতে পারো, স্প্ল্যাঙ্কনিকের উদাহরণের মধ্যেই বলেছে ট্রাকিয়া বা শ্বাসনালী, ব্রঙ্কাই, এগুলোই হচ্ছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালের উদাহরণ। স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল, স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল, বাংলাতে এটা, মানে ইংলিশে এটা, বাংলাতে এটা কনিক, স্প্ল্যাঙ্কনিক। আচ্ছা, এখন আসি আমাদের অন্তকঙ্কাল। হ্যাঁ, আমরা পরবর্তী যে পার্টটা যাচ্ছি সেটা হচ্ছে অন্তকঙ্কাল। বলো, আমাদের কঙ্কালের মধ্যে, বা যদি প্রশ্ন করে কঙ্কাল তন্ত্র কি নিয়ে গঠিত, কঙ্কাল তন্ত্র কি নিয়ে গঠিত, ভালো করে বুঝো। কঙ্কাল তন্ত্র 5টা উপাদান নিয়ে গঠিত। কি কি উপাদান নিয়ে গঠিত কেউ বলতে পারবা? অস্থি, অস্থি, তরুণাস্থি, পেশি নাই, অস্থি, তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট, অস্থিসন্ধি। তাহলে এই যে মাইশা যে কথাটা বলেছিলা সেটাই কিন্তু পরীক্ষাতে দিয়ে দিবে। এখানে রক্ত রক্ত দিলে সেটা যে অ্যান্সার হবে না সেটা সবাই বুঝবা, কিন্তু এখানে অপশনে যতবার এই টপিক থেকে নিম্নের কোনটি কঙ্কালতন্ত্রের অংশ নয় বা নিম্নের কোনটি কঙ্কালতন্ত্রের ক্ষেত্রে সত্য নয় এরকম প্রশ্ন করলে অপশনের মধ্যে থাকে পেশি। সবাই কনফিউশনে পড়ে যায়, পেশি তো এখানেই পড়ছি, এই অধ্যায়েরই পড়া, অবশ্যই কঙ্কালের অংশ, ভুলভাল একটা দাগাই দিয়ে চলে আসবে। বুঝতে পারছি কোন জায়গাগুলো কনফিউশন, সেগুলোকে প্রয়োজন একটা স্টার চিহ্ন দিয়ে রাখবা। তাহলে কঙ্কাল তন্ত্রের অংশ 5টা। এখন আসি কঙ্কাল। তাহলে অস্থি বা এই কঙ্কাল তন্ত্রের মধ্যে বা কঙ্কালের মধ্যে আমাদের প্রাপ্তবয়স্ক ব্যক্তির হাড় কয়টা, অস্থি কয়টা? 206টা। তবে সেটা ছোট বাচ্চাদের, ছোট বাচ্চা, শিশু, ছোট বাচ্চাদের ক্ষেত্রে 300টা। কাজে ওদেরকে মুরব্বী হিসাবেই চিন্তা করবা। কতটি স্যার? 300টি। হ্যাঁ, হাড়গুলো ছোট। একটা ছোট বাচ্চা হাঁটা শেখার সময় চিন্তা করো যে পরিমাণে সে ধপাস ধপাস করে পড়ে, তুমি আমি পড়লে দেখে কোচিনে আসতে হইতো, আল্লাহ এরকম করে আসতে হইতো। সত্যি না বলো?
কারণ কি আমার হাড়গুলো শক্ত হয়ে গেছে। ওদেরকে দেখবা যে ওদেরকে দেখা যাচ্ছে মানে ম্যাক্সিমাম ছোট বাচ্চা এই দুষ্টামিগুলো করে, দেখা যাচ্ছে ফিডার দিয়ে দিয়েছে, হাতে লাগাইলে তো একটু কষ্ট, দেখবা যে পা দিয়ে এভাবে ধরে আছে, এন্ড তুমি এরকম করে পা উঠাও মুখের সামনে পর্যন্ত, দেখো কিরকম কষ্ট হয়। ওদের তো একদম রিল্যাক্স। শোয়ার সময় দেখবা মাঝে মধ্যে কি ব্যাঙের মতো শয়, হাত কোন দিকে এটা কোন দিকে, ওদের মানে বডি হচ্ছে প্রচুর ফ্লেক্সিবল থাকে। এই জন্য এই যে তোমার মার্শাল আর্ট বলো বা আরো কিছু বলো, এগুলো যদি ছোটবেলা থেকে শিখে ফেলে ও মানে ভালো মুভমেন্ট করতে পারে। হাড় তখন, এখন তো হাড্ডি টাড্ডি ভেঙে যাবে। ছোট বাচ্চাকে আমরা অল্প কিছুদিন যদি পাটা এরকম করা শিখাই, ওরা পুরোটা নামাই ফেলতে পারবে। আমার তোমার হইলে আল্লাহ গো বাবা গো মা গো সব বের হয়ে যাবে। কাজে এটা বুঝতে হবে হাড়গুলো শক্ত হয়ে গেছে। যাই হোক, আমরা পার্থক্যটা কোথায় বুঝবো, জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই তোমাদেরকে, যে আমাদের যে মেরুদণ্ডের হাড় আমার কাছে এখানে দেখতেছো, এখানে 26টা যদিও থাকে, 25টা আছে। তো এখানকার মধ্যে একটা হাড় আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা তোমরা। এটার নাম হচ্ছে স্যাক্রাম। শব্দের শেষে আম বা আস থাকলে কি বলেছিলাম, এক বচন। এটা একটা হয়ে গেছে আমাদের। কিন্তু তোমাদের দিকে যে আমি তাকিয়ে রেখেছি বা দেখে রেখেছি, তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ 1 2 3 4 5। ছোট বাচ্চাদের এই জিনিসটা 5টা থাকে। তাহলে ওই যে আমার কোমর ধরে হাঁটতে হবে, কারণ আমার এই একটাতে আঘাত লাগবে। কিন্তু ওদের যখন এখানে জয়েন্ট থাকে, তখন জয়েন্ট থাকলে যেমন আমার আঙ্গুল এভাবে পড়লেও তেমন কিছু হবে না, কারণ কি আঙ্গুলের মধ্যে কি আছে, জয়েন্ট আছে। জয়েন্ট আছে কিনা বলো। তো এইখানে কিন্তু এটা এক হয়ে গেছে। তাহলে আমাদের এখানে একটা, ওদের কয়টা, 5টা। ছোট কিন্তু 5টা। এটার পরে একটা ছিল কক্কিস। এই কক্কিসটা একটু সুচালো টাইপের, ওর মধ্যেও 4টা হাড় আছে। আমাদেরটা একটা হয়ে গেছে, মানে 4টা একত্রিত হয়ে একটা, কিন্তু দাগগুলো বোঝা যায় যে আগে আলাদা ছিল। তো ওই আমাদের সম্মানিত যারা মনে করো যে যাদের আব্বা বানর আর কি, সেই বিজ্ঞানীদের মনে হয়েছিল যে ওই কক্কিসের পরেই ছুচালো অংশ, তো এটার পরে নাকি আমাদের একটা সময় লেজ ছিল, এখন আর লেজ পড়ে গেছে। তা আমার একটা প্রশ্ন হচ্ছে যে বানর থেকে যদি মানুষ হয়, তাহলে এখন চিড়িয়াখানাতে যে বানরগুলো আছে এরা কবে মানুষ হবে? একটু নিজে থেকে প্রশ্ন করো না নিজেকে। চিড়িয়াখানাতে যে বানরগুলো আছে এরা কবে মানুষ হবে? মানুষ হইতে হবে না এদের? এরা কেন মানুষ হচ্ছে না, এতদিন হয়ে যাচ্ছে? সেটা দিন। ধরো আমার দাদা তার বাবার কাছ থেকে শুনেছে, আমরা একটা ধারাবাহিকতায় আসি, দাদাকে আমরা অনেকেই পেয়েছি, দাদার বাবাকে হয়তো বা পাই নাই, কিন্তু দাদাকে তো পেয়েছো বা এরকম কিছু। যেমন আমি ধরো দাদির মাকেও পেয়েছি ছোটবেলায়, তাহলে উনি উনার মায়ের থেকে শুনছে, তাহলে আমরা কতগুলো জেনারেশন, তো এই জেনারেশনের মধ্যে তো বানরকে মানুষ হইতে দেখে নাই, তাহলে এটা কোন জেনারেশনে হইলো? তার মানে যে বলছে তার বাবা হয়তো বা ছিল, যেটা আমরা কেউ দেখি নাই, ও দেখছে। কারণ এটা কোরআনের আয়াত, এটা নিয়ে আমার কোনো হাসি ঠাট্টার কোনো বিষয় না। এটা কোরআনের কি আয়াত, যে আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি। তার মানে মানব জাতিকে জিনকে সৃষ্টি করেছেন, এটা অন্য কোনো প্রাণী থেকে পৃথিবীতে আসে না। এটা যে কোনো ধর্ম বলো, যে কোনো কিছুতেই বলো, আলাদাভাবেই তৈরি করেছে। আমরা তো সবচেয়ে উন্নত, এই কারণে তো উন্নত। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের আর ওদের পার্থক্য হচ্ছে ওদের মেরুদণ্ডের মধ্যে, এই দণ্ডটার মধ্যে হাড় হচ্ছে 33টা, আমাদের হচ্ছে 26টা। এক জায়গার উদাহরণ দিলাম, এরকম অনেক জায়গা আছে তাদের হাড়গুলো ছোট ছোট টুকরা টুকরা হয়ে অনেকগুলো, আমাদেরগুলো একত্রিত হয়ে একটাই পরিণত হয়েছে। এই জন্য ওদেরটা 300, আমাদেরটা কত, 206। আরেকটা তথ্য কনফিউজ করে দিয়েছে তোমাদের দুই বইয়ে, আলিম স্যারের বই এবং গাজী আজমলের বই। সেটা হচ্ছে কত বছর বয়সে অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। আলিম স্যারের বই বলেছে 21 বছর বয়সে অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, তোমাদের বইয়ের মধ্যে বলেছে 30 বছর বয়সে বেশি থাকে। শুধু আল্লাহর কাছে দোয়া করবা যাতে অপশনের মধ্যে দুইটাই না থাকে, ওইটা থাকলে আমার কাছে কোনো অ্যান্সার নেই। বুঝতে পারছি। আসলে মেডিকেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসার পরে বিভিন্ন কোচিং এর প্রশ্নের অ্যান্সার গুলো মিলিয়ে তারা যতটুকু কমেন্ট করে, আজ পর্যন্ত আমি কাউকে ওই নাম্বারটা পাইতে দেখি নাই। কারণ মেডিকেলে 2-3টা প্রশ্নের অ্যান্সার সবসময় উজ্জ্বল থাকে, এর ফলে শয়তানির সুযোগ থাকে। বুঝতে পেরেছ কিনা? ওই মেডিকেল প্রশ্ন কর্তাদের ছেলে যদি পরীক্ষা দেয়, সে না টিকলে কে টিকবে বলো? বিসিএস এর প্রশ্ন পর্যন্ত ফাঁস হয়েছে, আর তুমি কি বলো? সবচেয়ে বড় চাকরির পরীক্ষা কি বিসিএস, সেটার প্রশ্ন পর্যন্ত ফাঁস হয়েছে। এই যে এবার তোমার প্রাথমিক এবং হাই স্কুলের টিচারদের যে পরীক্ষা, সেখানে প্রশ্ন ফাঁস হয়েছে। আমার স্কুলের প্রিন্সিপাল নকল করে প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়েছে, সে আমাকে কি শিখাবে? একদম লজিকে আসো।
এর চাইতে খুব দুর্বল, সেকেন্ড ক্লাস পাইছে, থার্ড ক্লাস পাইছে, কিন্তু নিজের যোগ্যতায় পড়ে সামনে আসছে, ওই টিচার তো আমাকে এর চাইতে ভালো শিখাবে। কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে কি জানো, বুয়েট, মেডিকেল, চুয়েট একটু পরে, বুয়েট, ডিএমসি এগুলো ঢুকাই দেওয়া হয়েছে। তো ডিএমসি তোমার মাথায় হাজার ঢুকাই দিক, গেথে দিক, প্রয়োজনে মাথার সাথে ডিএমসির ছবিটা টাঙাই দিক, কিন্তু ডিএমসি তে ওই ঘুরে ফিরে যে আসন সংখ্যা 200 বা সামথিং, 220, 200 আর কি, মানে এখন বাড়াইছে আর কি 220, এই 220টাই টিকবে, এর বেশি একজনও টিকবে না। আর ডিএমসি টিকার পরে কি আসন ছেড়ে দেবে? এটাও তো এত, মানে কয়েকজন ছাড়ে, সত্যি বলতে ডিএমসি ছাড়ে না, তবে বাকি দুটাতে টিকলে ছাড়ে। যেমন চিটাঙ্গের আমার একটা স্টুডেন্ট, ও সৌরভ দিতে পেয়েছিল, সিএমসি তে চলে আসছে, কারণ কি ও চিটাঙ্গে থাকবে। মেয়েদের মধ্যে দু একটা ক্ষেত্রে ব্যতিক্রমটা ঘটে, তবে ডিএমসি হলে ছাড় দেয় না, কারণ সবাইকে বলতে পারাটা একটা সৌভাগ্যের, আমি ডিএমসি তে পড়ি। যাই হোক, তাহলে কঙ্কাল, এই কঙ্কালকে আমরা দুই ভাগে ভাগ করব, ঠিক আছে? খেয়াল করো, এই কঙ্কালকে আমরা দুই ভাগে ভাগ করছি। তাহলে দেখো আমি দাঁড়াইছি যে এইটা হচ্ছে আমার কি অক্ষ, এটা কি অক্ষ, আর এই যে এগুলো হচ্ছে উপাঙ্গ, এগুলো কি উপাঙ্গ। তাহলে আমার কঙ্কালটাকে আমি দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে অক্ষীয়, এক্সিয়াল, অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা কতটি? 80টি, ঠিক আছে? সরেয়া, অক্ষীয় 80, অক্ষীয় 80, একটা মনে রাখলে আর একটা অটোমেটিক চলে আসবে। তাহলে উপাঙ্গীয়, যেগুলো আমার উপাঙ্গ, উপাঙ্গীয় বা উপাঙ্গিক, উপাঙ্গীয় কঙ্কাল 126, কারণ 80-র সাথে 126কে যোগ করলে কি হয় বলো? 206 হয়। ওকে, আচ্ছা, এই উপাঙ্গীয় বা উপাঙ্গিক কঙ্কালকে আমরা আবার দেখো 4টা ভাগে ভাগ করছি। আজকে উপাঙ্গিকটাই শুধু পড়াবো, 4টা ভাগে ভাগ করতেছি। কি কি একটু বোঝো তো, আমার উপাঙ্গগুলো কি বলো? তাহলে এটাও বাহু, এটাও বাহু, তাহলে উপরেরটাকে আমি কি বলতে পারি? ঊর্ধ্ববাহু। কি বলতে পারি? ঊর্ধ্ববাহু। তাহলে দেখো সবার প্রথমে হচ্ছে বাহু বা ঊর্ধ্ববাহু, ঊর্ধ্ববাহু। ওকে, এখন তুমি বলো তো, এই যে আমার হাতটা যে এখানে আছে, এমনিতে আছে নাকি কারোর সাথে লেগে আছে? তাহলে এই যে সামনের এটা হচ্ছে ক্ল্যাভিকল, কলার বোন বা মেয়েদের ক্ষেত্রে বিউটি বন, এইটা ক্ল্যাভিকল। তাহলে ক্ল্যাভিকল কয়টা? এখানে একটা, এখানে একটা, দুইটা, এই হাতটা আর কি। আর এই যে আমরা পেছনে যে সাবাস দেওয়ার যেটা জায়গা, সেটার নাম কি? স্ক্যাপুলা। এটা কয়টা? দুইটা। তাহলে এই জিনিসটা না থাকলে কি আমার আবার বুকের যে চক্র, এই চক্রটা গঠিত হইতো না। এই জন্য এটাকে বলা হয় বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র। তাহলে মূলত আমার ঊর্ধ্বাংশে বা ঊর্ধ্ববাহুতে বললেও অস্থির সংখ্যা মোট কয়টা দাঁড়াবে? এখানে হচ্ছে 60, এখানে হচ্ছে 4। কতটি স্যার? 64টি। কতটি? 64টা। এবার আসো, এরপর আমার নিচের দিকে যদি যাই, তাহলে এই যে এইখানে কি আছে আমার? হিপ বোন বা ইনোমিনেট। তাহলে এখানে হচ্ছে হিপ বোন। তো এই হিপ বোনের সংখ্যা কয়টি? 2টি। তো এই হিপ বোনের, বলি কথাটা, হিপ বোনের মানে ছোটবেলায় ওই যে ওরা যে পরে আঘাতটা, কি কি বলতো? 3টা অংশ, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। পরবর্তীতে 3টে একসাথে হয়ে গেছে, কিন্তু তার কোনো নাম দেওয়া হয় নাই। এই নাম না দেওয়ার কারণে হিপবোনকে বলা হয় ইনোমিনেট। ইনোমিনেট, নাম না জানা, অজানা। ঠিক আছে, 2টা, এর পার্ট করতে হবে না। আর এরপর হচ্ছে আমাদের নিম্নবাহু বা পা। নিম্নবাহু বা যেটাকে আমরা কি বলতে পারি? পা, মূলত পা। তাহলে পায়ের মধ্যেও কয়টা? হাত, সেম। তাহলে আজকে আমরা এই 126টা হাড়ের নাম শিখতে হবে আমাদেরকে এখন। ওকে, তাহলে আসো খুব দ্রুত শিখে ফেলি আমরা, খুব দ্রুত শিখে ফেলো আগে, তারপর আমি লিখে দিচ্ছি। তাহলে প্রথমে আসি ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস সবাই বলো, ফ্যালাঞ্জেস। শেষ, কয়টা শেষ জানো? 14, 14, 28, 28, 56 শেষ। 126-এর মধ্যে 56 হয়ে গেছে। নাম কি? ফ্যালাঞ্জেস। নাম কি? ফ্যালাঞ্জেস। মনে থাকবে? তাহলে সবার প্রথমে ফ্যালাঞ্জেসটা আমরা পড়ে ফেলেছি, অর্ধেক তো হয়ে গেল, ধরতে গেল অলমোস্ট। তাহলে ফ্যালাঞ্জেস এক এক হাতে কত? ওপরের এক বাহুতে বা এক হাতের মধ্যে ফ্যালাঞ্জেসের সংখ্যা 14টা। 14টা। 28 পায়ের মধ্যেও সেম।
এখন দেখো এগুলো কেমন, এই যে আমি যে বুঝতেছি, এই যে আঙ্গুলটাকে ভাঙছি বা কিছু, তাহলে দেখো তো 1 2 3, 1 2 3। তাহলে আমরা একটু দেখি, কই স্যার, তোমাদের দাদু আঙ্কেলকে সালাম দিতে পারো। এই যে, তাহলে এইখানকার মধ্যে তোমরা একটু চেক করে দেখে নিতে পারো নিজেরা। এখানে এখানে আমি এটা যে ধরে রেখেছি, এখানে কয়টা আছে আমি বলি। এখানে হচ্ছে 14, এক হাত তো 14, এ হাতি ডান হাত 14। এখান থেকে দেখো 5টা আঙ্গুলের দিকে গেছে 5টা। তারপরে কবজির মধ্যে আছে 8টা, কয়টা 8টা, কবজির মধ্যে কয়টা 8টা। তারপরে এই জায়গায় আছে 3টা, এক হাতে 30 30। তাহলে আমরা এরকম চিন্তা করতে পারি, 30, এটাও 30 তো, তাহলে 30 30 30 30, 120 টাকে আইডিয়া হয়ে গেল, 30 30 60, 30 30 60। ওকে, এখন এটার মধ্যে কয়েকটা নাম আমাদের মনে রাখতে হবে ভালো করে। তাহলে আমি নামগুলো লিখতে লিখতে তোমরা একবার দেখে পেছনে পাঠাই দাও, যাতে তোমাদের পরবর্তীতে মনে থাকে। তাহলে আমি ঊর্ধ্ববাহুর মধ্যে আসি। দেখো ঊর্ধ্ববাহুতে হিউমেরাস, হিউমেরাস, রেডিয়াস, হিউমেরাস, রেডিয়াস, আলনা, আলনা। তারপরে ফ্রি স্ট্রিজ দিতে পারো, কিন্তু আমরা দিব না। কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস। ওকে, এবার আসো বক্ষচক্রের মধ্যে ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল, স্ক্যাপুলা, এগুলো তার ছন্দ আর কি দরকার। হিব্বন তো হিব্বনি, কোনো নাম নাই, বা ইনোমিনেট। নিম্নবাহুর মধ্যে ফিমার, ফিমার ভালো করে মনে রাখবা, মানবদেহের সবচেয়ে বড়, মানবদেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার। মানবদেহের সবচেয়ে বড় অস্থি কি? ফিমার। এরপরে হচ্ছে প্যাটেলা, প্যাটেলা, এটা সিসাময়েড অস্থি বলা হয়, পরে বুঝাবো। এরপরে হচ্ছে তোমার টিবিয়া, টিবিয়া। ফিবুলা, ফিবুলাকে বলা হয় অন্ধের যষ্ঠি, অন্ধের যষ্ঠি বা যষ্ঠির মতো অস্থি, এক কথায় মানে অবলম্বন, এটা লম্বা, আমাদের লম্বা। তাহলে ফিবুলা যষ্ঠি, যষ্ঠির মতো অঙ্গ ফিবুলা। তারপরে হচ্ছে টার্সাল, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। আচ্ছা এখন খেয়াল করো, ঊর্ধ্ববাহু, ঊর্ধ্ববাহুর মধ্যে হাত কয়টা? 2টা না? তারা যদি প্রশ্ন করে কখনো এক হাতে বা ঊর্ধ্ববাহুর এক অংশে, ঊর্ধ্ববাহুর এক অংশে বা এক হাতে, তাহলে একটু খেয়াল করো, এক হাতে, এক হাতে ভাবে চিন্তা করবা, এক 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 এক, তারপরে 8 5 14, 1 1 1 8 5 14, 1 1 1 8 5 14, 1 1 1। তার মানে হিউমেরাস একটা, রেডিয়াস একটা, আলনা একটা, কার্পাল 8টা, মেটাকার্পাল 5টা, ফ্যালাঞ্জেস 14টা। আর এইদিকে যদি যাই আমরা, তাহলে এখানে এক পা, এক পা বা একটা নিম্ন বাহু। তাহলে এক পার ক্ষেত্রে মনে রাখবা 1 1 1 1 7 5 14। এখানে এক একটা বেশি, এই জন্য 8-এর জায়গায় 7। একসাথে চিন্তা করো, উত্তর চলে আসবে। তাহলে এক জায়গায় কি বলতো, 1 1 1 8 5 14, 1 1 1 1 7 5 14, 1 1 1 8 5 14, 1 1 1 1 7 5 14। এখান থেকে 2 জায়গার নাম এক্সট্রা ভাবে পড়তে হয়, বাকিগুলো পড়তে হয় না। ওই 2টা দিয়ে আজকে ক্লাস শেষ করব। একটা হচ্ছে তোমার কার্পালের অস্থি মনে রাখার ছন্দ লাগবে, এবং এখানে হচ্ছে টার্সালের অস্থি মনে রাখার ছন্দ লাগবে তোমাদের। মেটাকার্পাল, ওগুলোর কোনো নাম শিখতে হবে না, ঠিক আছে? তাহলে আসো, কার্পালের অস্থিটা মনে রাখার জন্য
লিখে রাখছো? সি লুকস টু প্রিটি, PRETTY না, প্রিটি। সি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। মনে থাকবে, সে দেখতে অনেক সুন্দর, তাকে ধরার চেষ্টা করো। কি অশ্লীল কথাবার্তা এগুলো। সি লুকস টু প্রিটি, হি নয়, ট্রাই টু ক্যাচ হার। তাই মনে রাখবা, কার্পালের, স্যার প্রশ্নগুলো একটু বুঝেন, আমি মজা করলেও প্রশ্ন বুঝতে হবে, এই জায়গা থেকে যে কোনো স্টুডেন্টকে হুট করে আটকে ফেলা যায়। কার্পালের ঊর্ধ্বাংশের অস্থি ওই সি লুকস টু প্রিটি। ঊর্ধ্বাংশ মানে এই যে ওপরে, এই যে ওপরে তোমাদের কাছে হাতের অংশটা আছে, ওখানে দেখো প্রথম অক্ষরটা দেওয়া আছে, সি লুকস টু প্রিটির এস দেওয়া আছে, এল দেওয়া আছে, একটু চেক করো কোথায় কবজির যে ছোট ছোট 8টা হাড় আছে, তাদের কাছে গেছে একটু চেক করতে পারো। এভাবেই প্রশ্ন করে যে কার্পালের ঊর্ধ্বাংশের অস্থি কোনটি, তাহলে ওখানকার মধ্যে ওই 8টা নামের কোনটা না, সরি 4টা নামের কোনটা না কোনটা থাকবে। তাহলে এই 4টা এদিক থেকে যাচ্ছে, আবার পরেরটা নিচের দিক থেকে আসছে, এভাবে করে মনে রাখতে হবে। তাহলে এখানে এই যে আমাদের কোনই একটা অংশ এরকম উঁচু হয়ে থাকছে না, ঠিক আছে, আছে কিনা বলো তোমরা? একটা আছে। যদিও এটা এক ধরনের, আমরা এই যে উঁচুর এখানে ধরো ঘড়ি পরি বা ব্রেসলেট পরি, পরে কি করি বলো তো, একটু স্টাইল মারি। এটার নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেস, এটা হচ্ছে তোমার আলনার একটা বর্ধিত অংশ। হাড়ের, সবাই মনোযোগ দাও, হাড়ের কোনো একটা অংশ যদি বেড়ে যায়, মানে একটু মেইন জায়গা থেকে মনে করো একটু গাছের ডালের মতো বের হয়ে আসছে, ওই জিনিসটাকে বায়োলজির ভাষায় বলে হচ্ছে প্রসেস। প্রসেস। তাহলে মনে করো যে আমার এরকম তো এই আঙ্গুলটা বের হয়ে গেছে, বেড়ে গেছে, খেয়াল করো, তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমার হাতের প্রসেস, রাফিস প্রসেস। আর মনে করো যে এইদিকে ওই এই যে আঙ্গুলটা বের হয়ে আছে, তাহলে এটা কোনো একটা জায়গায় যে মিল হবে না বা কোনো একটা গর্তের মধ্যে প্রবেশ করবে না, ওই যে গর্ত যেটা, এই গর্তটাকে বলা হয় ফসা, FOSSA, ফসা। তাহলে বায়োলজির মধ্যে হাড়ের প্রবর্ধিত অংশকে বলা হয় প্রসেস, আর গর্তের মতো বা একটু অবতলের মতো অংশকে বলা হয় ফসা। ফ দন্ত সহায়কারসা, ঠিক আছে, ফসা। তাহলে প্রসেস, ফসাটা মনে রাখবা। আমি নামগুলো লিখে দিচ্ছি। সি দিয়ে মনে রাখো স্ক্যাফয়েড। স্ক্যাফয়েড নামগুলো একটু পরের ক্লাসের আগে শিখে আসবা। স্ক্যাফয়েড, স্ক্যাফয়েড। লুকস দিয়ে মনে রাখবা লুনেট, লুনেট। সি লুকস। টু দিয়ে মনে রাখবা ট্রাই কুয়েট্রাল। প্রিটি দিয়ে মনে রাখবা পিসিফর্ম। আসলে জিনিসটা সুন্দর, মানে ছোট, পিসিফর্ম। ট্রাই টু, ট্রাই টু, পরপর দুইটা টিটি আছে তো কাছাকাছি নাম, একটা হচ্ছে ট্রাপেজিয়াম, ট্রাপেজিয়াম, আর একটা হচ্ছে ট্রাপেজয়েড, ট্রাপেজয়েড। ক্যাচ দিয়ে হচ্ছে ক্যাপিটেট, আর হাড় দিয়ে হচ্ছে হ্যামেট। তাহলে কি দাঁড়াইলো? সি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। সি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। লাস্ট পড়া আজকে টার্সাল। টার্সালের 7টা, আমি এটা দিয়ে পড়া, এটাই মনে রাখো তোমরা। কুনি 3, কুনি 3 একসাথে, হ্যাঁ কুনি 3। তাহলে কুনি 3 টাকায়, টাকায় টার্সাল কিনেছে বা টার্সাল কিনে। কুনি কয় টাকায় টার্সাল কিনে? 3 টাকায় টার্সাল কিনে। তাহলে কুনি দিয়ে মনে রাখবা কুনিফর্ম। তাহলে এখানকার মধ্যে কিন্তু এগুলো একই প্রকৃতির, দেখতে একই রকম, এই জন্য তিনজনের নামই সেম। তাহলে এই কুনিফর্ম নামক অস্থি আছে কয়টা? টার্সালে 3টি। কুনিফর্মের সংখ্যা কয়টা? 3টা, এই জন্য কুনি 3, কুনিফর্ম। ট্যাকাই, টয়জোফালা দিয়ে মনে রাখবা হচ্ছে ট্যালাস, ট্যালাস একটা, ট্যালাস। তারপরে ক দিয়ে মনে রাখবা ক্যালকে নিয়াস, ক্যালকেনিয়াস। তারপরে আসো কিনেছের, মানে টার্সাল তো টার্সালের অস্থি, এই জন্য এটা তো এটা নামই টার্সাল। কিনেছের কয় রস্মিকার দিয়ে মনে রাখবা কিউবয়েড, কিউবয়েড। আর দন্ত নয়কার দিয়ে মনে রাখবা একটা সিগারেট ছিল আগে বাংলাদেশে, নেভি, নেভিকুলার, নেভিকুলার। শেষ। এই ছন্দগুলো একটু মনে রাখবা তোমরা।
পায়ের হাড়ও আছে, সমস্যা নাই, হাড়ের মধ্যে এইগুলো আছে, দেখলেই বোঝা যাবে। তাহলে একটু কষ্ট করে মনে রাখবা, ওই হ্যাঁ দিয়েছি, একটু কষ্ট করে মনে রাখবা, তাহলেই চলবে। এবং তুমি এতটুকু আস্থা রাখতে পারো, মানে মোটামুটি 60-70টা 60টা ধরো ইন এভারেজ এমসিকিউ তোমার কভার হয়েছে। আমরা পরবর্তীতে চর্চা করব সময়ের সাথে ব্যালেন্স করে। কোনটা? সি লুকস টু প্রিটি, কবজি আছে তোমার হাতে? ছিল তো, এই যে এগেন দিয়ে শুরু হচ্ছে, প্রথমে 4টা আছে দেখবা, তার নিচে আবার যে 4টা, এই যে সি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, স্ক্যাফয়েড, প্রথম হারের নাম স্ক্যাফয়েড, এরপরে লুনেট, এরপরে ট্রাইকুয়েট্রাল, এরপরে পিসিফর, তারপরে হচ্ছে ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, ট্রাপেজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। আমরা কিন্তু 126টা হারের যে নামগুলো আমাদের ইন্টার লেভেলে দরকার সবগুলোই শিখে ফেলেছি। কারণ তোমার এখানে মেটাকার্পাল শিখলেই চলবে, 10টা হারই মেটাকার্পাল, ওটার আর আলাদা আলাদা নাম জানতে হবে না। এটা মেডিকেলে যদি কোনো কারণে তুমি অস্টিওলজিস্ট হও তখন তুমি জানবা, এটা আলাদা বিষয়। ওকে স্যার, তাহলে আশা করি তোমাদের এই পাঠগুলো হয়েছে। যে অধ্যায়গুলো তোমাদের আগে পড়া আছে সেগুলো তো আমরা ফুল প্রজেক্টর দিয়ে পড়াইতে পারবো, সেক্ষেত্রে ডিউরেশনটা আর একটু কম লাগবে, কিন্তু যেগুলো পড়া নাই সেগুলোতে একটু হলেও ডিউরেশন লেগে যায়।